ভাই আপনি একটু ক্যামেরার সাইডে পড়ে গেছেন। ওকে। আক্তার ভাই আপনাকে ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। আক্তার ভাই আপনাকে সালাম দিয়েছে ভাই, স্বাগত জানাচ্ছে। ওয়ালাইকুম সালাম, আপনাকেও সালাম জানাচ্ছি। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকেও সালাম জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনি বলছেন আপনি কর্নেল নামে সন্তুষ্ট। ভাই আপনি আমার ভাই, কোনো র্যাঙ্ক না থাকলে স্রেফ হাসিনুর রহমান থাকলে আপনি আমার ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি খুব আনন্দিত যে আপনি সুস্থ আছেন এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন। আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা অফ, হাসিন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বেশ কিছুদিন একটু অফসাইডে ছিলাম। আক্তার স্যারকে সালাম, আপনার দর্শকদেরকে সালাম, অভিনন্দন, ধন্যবাদ ভাই। আমি আপনাকে কনগ্রাচুলেট করছি। এই প্রথম আপনার সত্যিকারের অডিওটা আমি ঠিক মতো আমি শুনতে পাচ্ছি। ভাই অদ্ভুত, ভালো হয়েছে। যেটাই কিনেছেন নিশ্চয়ই এটা ভালো, শব্দটা ভালো, বেশ ভালো আসছে। আহ, আমি প্রথমে আলোচনাটা করতে চাচ্ছি একটা জায়গায়। আক্তার ভাই আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। এই মুহূর্তে মেজর মুজাফফরের গ্রেফতার 45 বছর পরে। কত বছর? 45 বছর নাকি 80 থেকে যদি 45 বছর পরে। এই গ্রেফতারটার সিগনিফিকেন্টটা কি আসলে? এই লোককে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে? তারেক রহমান যখন দেশের প্রধানমন্ত্রী, এর আগে বিএনপি 2বার বা 3বার সরকার গঠন করেছে। এই লোক ভারতে ছিল ম্যাক্সিমাম টাইম, আবার বাংলাদেশে এসে এই মুহূর্তে ভারতই আবার তারে ধাক্কাইয়া এখানে ঢুকাই দিছে পুশব্যাকের মতো। এর সিগনিফিকেন্টটা কি যদি আপনি আমাকে আপনার মতামত দেন। ধন্যবাদ জগৎ ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। কর্নেল হাসিনুর রহমান, সালাম আলাইকুম, আশা করি ভালো আছেন। হাসিন সাহেবকে ধন্যবাদ যে আমরা একসাথে কথা বলার সুযোগ পাচ্ছি। দেখেন, আমার একটা চরম দুর্ভাগ্য হলো আমি যা বলি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, যা দেখেছি তা থেকে বলি। কারণ আমি মনে করি বই পড়ে বলতে গেলে আমাকে আগে টেক্সট বুক পড়তে হবে। কারণ আসল জিনিসটা কি সত্যটা জানতে হবে, তারপরে আমার বিশ্লেষণ হতে পারে। উপন্যাস পড়তে পারি, কবিতা পড়তে পারি, রূপক অনেক কিছু পড়তে পারি, কিন্তু কোনো বই থেকে কিছু কোট করতে হলে আমাকে আগে টেক্সট বুকটা জানতে হবে, সত্যকার বইটা কি। কিন্তু অনেক রাজনীতিতে সত্যকার ইতিহাস বা সত্যকার বই লেখা হয় না। আর আনফর্চুনেটলি ইতিহাস তো আমাদের দেশে এখনো স্পষ্টভাবে কিছু লেখা হয় নাই। আজকে মেজর মুজাফফরকে এত বছর পরে গ্রেফতার হয়েছে, এটা আমার কাছে দুইটা জিনিস মনে হতে পারে, যেটা আমি সাধারণভাবে মনে করি। একটা জিনিস হচ্ছে মুজাফফর আর কতকাল পালিয়ে থাকবে। আপনি যে রূপক কথাটা বলেছেন, বিভিন্ন নামের কথা বলেছেন, পৃথিবীর যে কোনো ফিউজিটিভকে যদি দেখেন, যারাই জীবন রক্ষায় পালিয়ে বেড়ায় তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে। আর বাংলাদেশে তো একটা সুবিধা হলো যে ভারতীয়রা, যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যে থাকে তাদেরকে ভারতীয় শেল্টার দেয়, আর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা থাকে তাদেরকে পাকিস্তান শেল্টার দেয় বা অন্যান্য দেশ শেল্টার দেয়। এটা আমরা একটা দেখে আসতেছি গত প্রায় 40-50 বছর ধরে। এখন আমি যেটা মনে করি, মুজাফফরকে যদি এখন আমাকে একটা নর্মাল মানুষ বানাতে হয়, কারণ মুজাফফরকে তো প্রমাণ করতে হইলে সে মার্ডার কেসের সঙ্গে জড়িত ছিল, জেনারেল জিয়া হত্যার সঙ্গে জড়িত ছিল, তার জন্য চাক্ষুষ সাক্ষী প্রমাণ এখন আর কেউ নাই। মোটামুটি সবাই মারা গেছে। তারপরে সেখানে ট্রায়াল হয়েছে, ইনকোয়ারি হয়েছে। সেই ইনকোয়ারিতে মুজাফফরের নাম কি ছিল, কতটুকু ছিল, কতটুকু পার্টিনেন্ট ছিল, সেটাও তো অন রেকর্ড। এখন তো আর্কাইভ থেকে আনতে হবে। এখন তো ইতিহাসটা বলতে পারবেন না, ওই তদন্ত রিপোর্ট তো চেঞ্জ করতে পারবেন না। তো ওই তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে যদি এখন আবার একটা আদালতে যদি তাকে দেওয়া হয়, সে আদালত তাকে কি পানিশমেন্ট দিবে? এখন যে মেজর বা জেনারেলকে বা কর্নেলকে, নর্মালি মেজরের কোর্ট মার্শালের জন্য হয়তো লেফটেন্যান্ট কর্নেলকে দায়িত্ব দিবে, বা একজন ফুল কর্নেলকে দিতে পারে, বা বললাম ব্রিগেডিয়ারকে দিতে পারেন, ঠিক আছে, যদি আপনি মনে করেন কোর্ট মার্শাল করে তাকে ডেথ পানিশমেন্ট দিবেন। কিন্তু তাকে পানিশমেন্টটা কি রেফারেন্সে দিবেন, এটা আমি অভিজ্ঞ থেকে বলছি, আমি কোন আইন বইটা বলছি না। যে 1981 সনে যে ঘটনাটা ঘটেছে, আজ থেকে প্রায় 46 বছর আগে, সেই 46 বছর আগের সাক্ষী প্রমাণ দিয়ে এখন নতুন করে বিচার, নুরেমবার্গ ট্রায়াল তো হয়েছে কনসেপচুয়াল ট্রায়াল, সেখানে আপনি ট্রায়াল করেছেন, জনমত তৈরি ছিল, পক্ষে ছিল, আপনি দিয়ে দিয়েছেন। এখন মুজাফফরকে আমি মনে করি এটা বোধ হয় মুজাফফরের বাকি জীবনটাকে একটা, যদি জেলখানাও থাকতে হয় সে তো ফিউজিটিভ থাকলো না,
আর ফাঁসি দেওয়ার তখন প্রশ্নই ওঠে না, কারণ ফাঁসি দেওয়ার মতো তার এরকম কোনো কোন রকম তৎকালীন সময়ে আমরা যারা দেখেছি একাধিশনে আমরা যে সমস্ত রেকর্ড দেখেছি বা তদন্ত হয়েছে বা তৎকালীন সম্বন্ধে যে আলোচনা হয়েছে, সেখানে মুজাফরের সেই রোলটা ছিল না। আর যাদের ফাঁসি হয়েছে তারপরে তো একজনের ফাঁসি হয়েছিল যাকে জেলখানায় রেখে ট্রিটমেন্ট করে ভালো করে পরে ফাঁসি দিয়েছে। তারপর আরেকজন খালেদ, তার বিরুদ্ধে বলা হয়েছে ফিউজিটিভ, পলাতক, তো তাকে পলাতক ঘোষণা করা হয়েছে, তাকে তো ধরে আনতে পারে না, সে মারা গেছে, ন্যাচারাল ডেথ হয়েছে। এখন মুজাফফরকে পলাতক ঘোষণা করা হয়েছে, এখন মুজাফফরকে একদিন পরে ধরা হয়েছে, এটা ধরা হয়েছে না সারেন্ডার করেছে না সে জানিয়ে গ্রেফতার করেছে, কারণ এতকাল আসলো গেল সে গ্রেফতার হলো না, আর এখন সে মানে মানে কেন গ্রেফতার হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কাজে আমি মনে করি হ্যাভ টু ওয়েট ফর ফিউ ডেজ। এটা দুইটা কারণ হতে পারে, সম্ভবত যে তাকে তার ডিসপোজাল করে দেওয়া, যে সে যেন ফিউজিটিভ থাকতে না হয়, তার একটা অবস্থান তৈরি হয়ে যাক, সে হয় ফাঁসি হোক বা না হোক, কিন্তু একটা অবস্থান ক্লিয়ার হয়ে গেল তার ফিউজিটিভ। আপনি আপনি যে কথাটা বলছেন কথাটা লজিক্যাল আইনের দৃষ্টিকোণ থেকে। একটা কথা, জামাত ইসলামের যেসব লোকজনদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যেসব এভিডেন্স দাঁড় করানো হয়েছে ওইসব এভিডেন্সে তাদের 1 মাসেরও সাজা হওয়ার কথা না, কিন্তু তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন আপনার কেন মনে হয় এই মুজাফফরকে গ্রেফতার কইরা যদি ঠিক ওই ধরনের একটা প্রহসন করা হয়, তাকেও এই ধরনের একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তারেক রহমান হাজতে ঢুকে হাসিনার মতোই মেজর বদরুল হুদার যেভাবে গলা কাটছে এভাবে গলা কাটবে, এটা যদি করে সেক্ষেত্রে আমি অবাক হবো কেন? কনফিউজ করে ফেলেন না, ওই যে ফাঁসিটা হয়েছে জেল হত্যার জন্য সেটাকে কনফিউজ করে না, জেল হত্যা তো হয়েছে, 4 জন মানুষ তো মারা গেছে, 4 জন মানুষ আপনি ভুল, আমি আর আপনি আবার এগেইন উই আর মিক্সিং অ্যাপল উইথ ম্যাঙ্গো। আমি বলছি জামাতে ইসলামের 5 জন, আমি বলছি জামাতে ইসলামের 5 জন যে নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। জামাতের ইসলামের 5 জনের কথা না বলে আমি সরাসরি আপনি নুরেমবার্গের কথা বলেছিলাম। ও আচ্ছা, না আমি ওদিকে যাচ্ছি না, আমি নুরেমবার্গের কথা বলছি না, আমি সিম্বলিক যাচ্ছি। এখন এখানে 71-এ মুক্তিযোদ্ধার দায়ভার জামাতকে দেওয়ার জন্য, জামাত উপরে বর্তানোর জন্য একটা বর্বরচিত ভাবে আওয়ামী লীগ সরকার জামাতের 5 জন নেতাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। আমি এটাকে নিন্দা জানাই, এখনো নিন্দা জানাই, তখন নিন্দা জানিয়েছিলাম। এটা করেছে, এটা আওয়ামী লীগ করেছে তার রাজনৈতিক স্বার্থে, জামাতকে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করার জন্য এবং যুদ্ধের 71-এর দায় দায়িত্ব জামাতের কাঁধে চালানোর জন্য, এবং এটাই জামাতের জন্য পতন হয়ে দাঁড়িয়েছে। এটি একটা অন্যতম কারণ যার ফলে জামাত আলটিমেটলি জয়ী হয়েছে এবং আওয়ামী লীগ পতন হয়েছে। কাজে এইটা এই হত্যাকাণ্ডের সঙ্গে এটা জড়েন না। এখন আমি একটার থেকে আরেকটায় যাই, একটার থেকে আরেকটায় যাই। লজিক্যালি আপনি যেটা বলছেন এর সিকোয়েন্স যদি আজও বিদ্যমান থাকে আমরা ওখানে শেষ করতে পারি না, আপনি শেষ করলেও কাজ হবে না, এর কনসিকুয়েন্সেসটা যাচ্ছে চলমান। আমি বলি আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা ছবি সব জায়গায় ভাইরাল, যে অমিত শাহের ধুতির পাশে গিয়ে আছে মাথাটা নোয়ায় না। এই কনভারসেশন কি ছিল? এই কনভারসেশন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর জীবন রক্ষার্থে ওখানে সুপারিশ করা হয়েছিল, আসল সংলাপটা ওখানে তাই ছিল। এবং হাসিনাকে যখন বলা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা গোলাম আজম অথবা সাইদি তাদের জীবন রক্ষা, হাসিনা তার ক্লোজ কনফিডেন্সদের ভিতরে 4-5 জনকে সরাসরি বলছে এটা আমার হাতে না। আপনি আওয়ামী লীগ প্রতিশোধ নিচ্ছে, আমি তো মনে করি না আওয়ামী লীগ প্রতিশোধ নিচ্ছে, আমি তো মনে করি আমরা লিবারেশনের সময় ভারতের যে প্রতিহিংসা ছিল ইসলামিক দলগুলোর উপরে তার প্রতিশোধ নিচ্ছে। মুসলিম লীগরে পাইলে মুসলিম লীগরে ধরছে, মুসলিম লীগ নাই ইসলামকে ধরছে, সাবজেক্টটা তো তাই। এখন আমরা ওইটা নিয়ে আলোচনা পরের আলোচনার বিষয়টা আসবে। আমি সেটা যাচ্ছি না, আমি যে মুজাফর ইস্যুটা এখন আনতেছি, আমি বলছি সে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থানটা ছিল ঐতিহাসিকভাবে ভুল, এবং সেই ভুল পদক্ষেপটা সুযোগ নিয়ে সে করেছে, এটা তার ভুল ছিল। এবং আমি এখনো মনে করি এটা যে নিন্দা জানাই, তার এটা করা উচিত, যেখানে বঙ্গবন্ধু নিজে বিষয়টা
ক্লোজ করে দিয়ে গেছিলেন, যেখানে বিষয়টা নিয়ে আলোচনা করেন নাই, সেখানে শেখ হাসিনা এটা উচিত হয় নাই। সেই জন্য শেখ হাসিনা হয়তো আগামী দিনে আরো কঠিন অবস্থায় পড়তে পারে। তো আজকে Okay. মুজাফফরের জায়গা যেখানে আসছে, মুজাফফরের জায়গা যেখানে আসছে, সেখানে মুজাফফরকে বিচার করার জন্য বিএনপির বা জননেতা তারেক রহমান সাহেবের কোনো ইন্টারেস্ট নাই, থাকার কথা না। এটা ওনাকে অনেকটা বিব্রত করার জন্য হয়তো এই ঘটনাটা কোনো না কোনো মহল ঘটিয়েছে, কেউ না কেউ হয়তো আপনি ঘটিয়েছে। আপনার আক্তার ভাই, আপনার মনে আছে মেজর বজলুল হুদি ফাঁসি কার্যকর এবং ক্যাপ্টেন মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর ড্রামাটার কথা মনে আছে তো? হ্যাঁ, মনে একটা আছে। ড্রামা। ক্যাপ্টেন মাজেদের বিষয়টা অন্য, আর বজলুল হুদার ব্যাপারটা অন্য। বজলুল হুদা হিরো, যেহেতু ৭৫ যুদ্ধে করেছে, এটা ধরা খেয়েছে, ফাঁসি হবে। কারণ সে এটা হিরো, এবং কখন হয় যে কোনো হিরো, এই যে কর্নেল হাসিনা অনেকদিন জেল খেটেছে, কেন জেল খেটেছে? আজকে বেঁচে আসছে, তাই আজকে সে হিরো আছে, এটা হবে। আর বজলুল হুদার ব্যাপারটা হলো, সে করে, সে তো সব স্বীকার করছে, বলে না যে আমি বঙ্গবন্ধুর এই পরিবর্তনের সঙ্গে বা এই 15ই আগস্টের কুশ জয়ী ছিলাম না, সে প্রাউডলি বলেছে। যে মেজর আমাদের ছিল ফারুক সাহেব, প্রাউডলি বলেছে, ইয়েস আই হ্যাভ ডান ইট। কিন্তু সেখানে তাদের যে অবস্থা হচ্ছে, সেটা হিরোইক ডেড হয়েছে, তাদের পানিশমেন্টটা ওয়াজ হিরোইক পানিশমেন্ট। ওকে, এটা হিরোদের বেলা হবেই, আমাদের অনেক হিরোদের আমরা দেখেছি। আমি কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওদের এগেনস্টে আপনি ঠিক বলেছেন, মেজর হুদা বা মেজর ফারুক এরা কেউ অস্বীকার করে নাই যে মুজিব অ্যাসাসিনেশনে তারা পার্টিসিপেট করে না, এটা অস্বীকার করে নাই, দ্যাট ইজ ট্রু। বাট কি মনে হয় মৃত্যু, আই এম সরি, এই ইনসিডেন্টটা এপিসোড টুক প্লেস ইন 1975 অন 15th of August, আর এর বিচার হয়েছে কিছুদিন আগে। ওই সময় প্রমাণাদি আদারদের স্বীকারোক্তি, এখন উকিল যদি দাঁড়ায় বলতো মেজর ফারুক এবং মেজর হুদা মানসিক বিকারগ্রস্ত, তারা কি বলে আমরা জানি না। কারণ আইনের দৃষ্টিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে সাক্ষী সাবুদ এবং প্রমাণাদি দরকার, এগুলো কোর্টে প্রেজেন্ট করা হয় না। যা প্রমাণ আদি কোর্টে সাবমিট করা হয়েছে, সবগুলো ছিল ফেক এবং বানোয়াট। আদার দেন এই ফারুক বা হুদা স্বীকারোক্তি, এবং বাংলাদেশের স্বীকারোক্তি কিভাবে নেওয়ানো হয়, নিতে হয়, এটা কর্নেল হাসিন যেমন জানে, মেজর আক্তার আপনি নিজেও তেমন জানেন। আমি বলতে চাচ্ছি তারেক রহমান এটা করবে আমি তা বলছি না, তো যদি করে, আপনি ব্যাপার যদি করে, করতে পারে কিনা, কারণ স্টেট অত্যন্ত শক্তিশালী। এই আমি তো মনে করি সালাউদ্দিন এই অ্যারেস্টটাকে অর্কেস্ট্রেট করেছে তারেক রহমানকে একটা এম্বারাসিং সিচুয়েশনে ফালানোর জন্য, অকওয়ার্ড একটা সিচুয়েশনে ফালানোর জন্য। এটা মনে করেন না? প্রথম উত্তরটা দিয়ে আদালতের বিপরীতটা যেটা বললেন, আপনি আমেরিকান দৃষ্টিভঙ্গিতে যে আদর্শ আদালতের কথা বলছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সেই ধরনের আদালত পৌঁছতে আমাদের আরো অনেক সময় লাগবে। আমাদের প্রত্যাশা সেই আদালতে পৌঁছি। আমাদের আদালতগুলো রিমোট কন্ট্রোলে চলে, হয়তো আদালত আমার উপরে গুসা হইতে পারেন, এখানে কর্তার ইচ্ছায় কীর্তন হয়, এটা আবার হিন্দু শব্দ। তা এখানে আদালত গুলোকে স্বাধীনতা আমরা দিতে পারি নাই, দেই নাই, বা আদালতও সেই স্বাধীনতা চায় না। তারা অল্প বেতনভোগ অফিসার, তাদের বেতন ভাতা এত সুযোগ সুবিধা তো বেশি না, ফলে তারাও অনেক সময় ইচ্ছা করলেও আইনের ঊর্ধ্বে উঠতে পারে না। ফলে এখান থেকে আমরা সুবিচার বা ন্যায় বিচার অনেকটা দূর আশা হতো, আমরা আশা করতে পারি না। আপনি যে আশাটা প্রত্যাশা করছেন, আমি সেই প্রত্যাশাটা আমিও করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা এখনো আমরা পৌঁছাতে পারি নাই। মুজাফফর এবং তারেক রহমান সাহেব যে বলছেন, হ্যাঁ আমি মনে করি তারেক রহমান সাহেবকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কারণ মুজাফফরের ফাঁসির মাধ্যমে এখন তারেক রহমান সাহেবের কোনো গেইন হবে না, এটা বরঞ্চ মানুষ ব্যক্তিগত আক্রোশ হিসাবে গণ্য করবে, এবং এটাকে একটা অন্যদিকে ধাপে নিয়ে যাবে। এটা যারা করেছে, এবং এটা খুব তড়িৎ দেখা গেছে, পুলিশ প্রথম আমরা দেখেছি অতীতে সেনাবাহিনীকে কাউকে গ্রেফতার করার পরে পুলিশ গড়িমসি করে আর্মির কাছে ধ্যান দেওয়া করতে, আমাদেরকে চাইতে হয়। অতীতে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, তারা আর্মিকে করার জন্য, কি বলে, বদনাম করার জন্য, আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা অনেক দেরি করে, কোর্টে নিয়ে যায়, হ্যারাসমেন্ট করে, তারপরে দেয়। কিন্তু এখানে দেখেন, তাকে আদালতে সোপর্দ না করে আবার এখানে আইনে বরখেলাপ করে পুলিশ মিলিটারি হিসেবে তাকে হ্যান্ড ওভার করেছে। এটা কিন্তু মানে বিষয়টা লক্ষ্য করার বিষয়, কারণ পুলিশের তো দায়িত্ব, আমি শেষ করে, পুলিশ তো দায়িত্ব কাউকে গ্রেফতার করলে আদালত সোপর্দ করবে,
সে আর্মির লোক না, ডিজার্মিং কারণ জানা দরকার নেই, অ্যারেস্ট করছো আদালত দিবে, আদালত থেকে সে বলবে তাকে খালাস দিবে অথবা আর্মির কাছে হ্যান্ড ওভার করতে বলবে, কিন্তু এটা না করে তাকে সরাসরি আর্মি ইয়ার কাছে দেওয়া হয়েছে। মনে রাখবেন, পুলিশ গ্রেফতার করে আর্মির কাছে দিতে পারে না, আর্মি গ্রেফতার করে পুলিশকে দিতে হবে, এটা হলো আইন। এখানে কিন্তু আইনে বরখেলাপ করা হয়েছে। কাজে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে স্পষ্ট হচ্ছে একটা পুলিশের ষড়যন্ত্র এখানে আছে। পুলিশ আপনি যেটা বলছেন, পুলিশের পক্ষের কোন ষড়যন্ত্র একটা আছে। ওকে, একটা কথা আগে মেনশন করতে চাই। তারেক রহমান ফেব্রুয়ারিতে দেশে ব্যাক করার পরে, ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে যখনই দেশে ব্যাক করেছে, ব্যাক করার পরে কয়েকটা ব্যাপার বারবার রিপিট করছে। বলছে আমি কোনো প্রতিহিংসা চাই না, আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো বিচার চাই না, আমার ভাই হলেও মাফ করে দিত, আমার মা হলেও মাফ করে দিত, আমি এই প্রতিহিংসা জিয়ে রাখতে চাই না, এই কথাটা সে বারবার বলছে। এখন এই কথাটা বলে তারেক রহমান তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কতটা উপকার করেছে উনি তা জানি না, কিন্তু একটা কাজ করেছে, উত্তর পার্কে সে খেপায়া দিচ্ছে এবং ভারতের তল্পি বাহক যারা তার মন্ত্রণালয় ক্যাবিনেটে আছে তাদেরকেও খেপায়া দিছে। কারণ তারেক রহমান বিসমিল্লাহ কইয়া ঢুকছে, তখন সবাইরে বলছে আমি সবার সাথে আছি, কিন্তু পরে সে তার অরিজিনাল ক্যারেক্টারে ব্যাক করে গেছে। এটা বাবা যেভাবে ছিল, ওই বাবার একটু রক্ত আছে তো তারেক রহমানের শরীরে, সেটা ব্যবহার করছে। এখন তারেক রহমানকে এই সিচুয়েশনটা আনার জন্য আমি যদি বলি যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের যেসব শুভাকাঙ্ক্ষীরা আছে, কল্যাণকামীরা আছে, সেটা সেনাবাহিনীতে আছে, সচিবালয়তে আছে, ওনার মন্ত্রী পরিষদে আছে, তারা এ ধরনের একটা ষড়যন্ত্র করতে পারে কিনা, পারলে তাদের লাভটা কি? তারেক রহমানকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবে। আমি আর আপনি বলতেছি অকওয়ার্ড সিচুয়েশন কি? ভারতের সাথে সরাসরি একটা সংঘাতে জড়ানো, নাকি অন্য কিছু ইঙ্গিত করছেন মেজর আক্তার? এটা খুব সহজ এবং অত্যন্ত, আমি মনে করি এটা খুব কঠিন কোনো বিষয় না। যে কোনো লোক চাইবে প্রধানমন্ত্রীকে, মন্ত্রী পরিষদের যে কেউ চাইবে প্রধানমন্ত্রীর উপরে যত তার প্রভাব বেশি বাড়াতে পারে। প্রভাব বাড়ানো যাবে দুই ভাবে, আমি যেটা মনে করি। একটা হলো তার জ্ঞান বুদ্ধি মেধা দিয়ে বাড়ানো যায়। যদি আমি প্রমাণ করতে পারি যে আমি জিনিসটা জানি বুঝি, আমার জ্ঞান আমার মেধা আছে। যেমন আমেরিকান প্রশাসনে দেখেন যে অনেক মিনিস্টার বলে, আমরা যেটাকে সেক্রেটারি অফ স্টেটস বলেন, তারা এক একটা বিষয় এত অভিজ্ঞ যারা প্রেসিডেন্ট তাদের উপর ডিপেন্ড করতে হয়, কারণ তাদের ব্যক্তিগত ভাবে করে, কিন্তু তারা ড্যাম কেয়ার প্রেসিডেন্ট শুনলো কি শুনলো না। কিন্তু বাংলাদেশে কি হয়, আমরা কোনো মন্ত্রীরা তো জ্ঞান গর্ব মন্ত্রী দেখি না, সেটা অনেক সময় ব্যক্তিগত স্বার্থ দেখা যায়, অনেক সময় বাড়ি চাকর বাকরের সঙ্গে সম্পর্ক রেখে, অনেক সময় ছোটখাটো বিষয়ে বা প্রধানমন্ত্রী যেসব জায়গা দুর্বলতা গুলো আছে সেই দুর্বলতা গুলোকে একটু খাইজয়া এখানে প্রভাব বিস্তার করতে চায়। কারণ আপনি দেখছেন যে প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশে যে ক্যাবিনেটটা আছে, সেই ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর বিকল্প কেউ নাই, প্রধানমন্ত্রী ধারে কাছেও কেউ নাই, কিন্তু অনেকের ইচ্ছা আছে, অনেকের মধ্যে ইচ্ছা আছে, আপনি যাকে মিন করার চেষ্টা করছেন তাকে হয়তো বিদেশি কোন শক্তিরা তারা হয়তো তাকে বিকল্প বানাতেও পারে। আমি নাম আপনি চেষ্টা করেছেন, এর চেয়ে ভালো ব্যাখ্যা আমি নিজেও জানি না। উনি বুঝেন। ওকে আক্তার ভাই, আমি আবার আপনার কাছে ব্যাক করবো। হাসিন ভাই আপনার কাছে আসি। আক্তার ভাই ক্যামেরাটা স্টার্ট হয়ে গেছে, আমরা ওনার সাথে আবার, উনি চমৎকার বলেছেন। আক্তার ভাই আপনি চমৎকার ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন যেভাবে বলার। হাসিন ভাই, এই মুহূর্তে এই মেজর মুজাফফরের গ্রেফতারটাকে আপনি মনে করেন কিনা দিস ইজ পার্ট অফ কনস্পিরেসি? একটা কথা আমি মনে করে দিই, এই কেসটার মেইন আইও ছিল এসপি মোকাররম। এসপি মোকাররম টোটাল একটা এফআইআর তৈরি করছিলেন। এফআইআরটা ছিল 57 পেজের একটা এফআইআর। এখন একটা মজার কথা, ওই এফআইআরটা নিয়ে ওই মোকাররম সাহেবের ছেলে, আমি ঘন্টার পর ঘন্টা ওনার সাথে কথা বলেছি ওই এফআইআরটা নিয়ে, এবং এই এফআইআরটা নিয়ে মোকাররম সাহেবের ছেলে বেগম জিয়ার কাছে গেছে, উনি তখন প্রধানমন্ত্রী। উনি, আমি লং স্টোরি শর্ট, সরাসরি বলেছে এই কাগজ দিয়ে ফান্ডার আমার কাছে আসবেন না, আমি এসব বিচার টিচার চাই না।
তো আজকে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী এবং মেজর মুজাফফরকে সামনে এনে দাঁড় করানো হলো। একটা জিনিস, কারণ মুজাফফরকে দাঁড় করানোর একটা কাজ হইতে পারে, আমি প্রপার ইনভেস্টিগেশন করব, বিচার করব কি করবো না এটা পরের কথা। হু ওয়াজ বিহাইন্ড দ্য অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান, আমি এটাকে উদ্ঘাটন করব। তো তারেক রহমান যদি চিন্তা করে আমার এটা জানা দরকার, আমি মৌখিকভাবে শুনেছি ইন্ডিয়া ওয়াজ ইনভলভ, কিন্তু আমি মেজর মুজাফফরকে কঠিনভাবে ইন্টারোগেট করব, দরকার হলে এফবিআই কে এনে তার সামনে ফেলাই দিয়ে বলবো ওকে ডু ইউর প্রপার ইনভেস্টিগেশন। এটা যদি করে, মেজর মুজাফফরকে যদি প্রপার ইনভেস্টিগেটটা করে, তাতে তারেক রহমানের ক্ষতি কি বা বাংলাদেশের ক্ষতি কি, অথবা ইন্ডিয়া এক্ষেত্রে রাগ হওয়ার মতো কোনো কারণ আছে কিনা? ভাই আমি একটা জিনিস পরিষ্কার বলি, তদন্তটা সুন্দর করে করতে হবে এবং অনেক জিনিস বেরিয়ে আসবে। আমরা জানি যেদিন আমাদের শহীদ জিয়া মারা গেলেন, হাসিনা ভারতে পলায় যাচ্ছিলেন এবং উনি গ্রেপ্তার হন গেটে, মানে সীমান্তে, অনেক কিছু বের হয়ে আসবে। তারপর কথা হলো ভাই, এখন বিচার যদি করতে হয় নতুন করে, সেটা হবে বর্তমান আইনে না, পুরানো আইনে হবে। কোনটা হবে বিশাল বিতর্কের ব্যাপার আছে। কোনো হত্যাকাণ্ডের বিচার সেনাবাহিনী করতে পারে না, হত্যাকাণ্ডের বিচার হবে সিভিল আইনে। এই ভদ্রলোক হয়তো পলাতক ছিলেন, এখন সিভিলিয়ানের বিচার সেনাবাহিনী কিভাবে করবে? তারপর হত্যা মামলা সিভিলে বিচার করতে হবে। আর একটা বড় বিষয়, এইখানে তারেক রহমান সাহেব অনেক কিছু বলে ফেলছেন যে প্রতিহিংসা টিংসা বলে ওনাকে বিব্রত করার জন্য এই জিনিসটাকে সামনে নিয়ে আনা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণীত ভাবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যত ষড়যন্ত্র ভারত আমাদের করানো হয়েছে, তাদের একটা অংশ ভারত রেখে দেয় ফিউচারের জন্য। যেমন হিল ট্যাক্সে অনেক ইস্যু আছে, প্রীতি কুমার চাকমা, ভবতোষ দেওয়ান, ত্রিভঙ্গিল দেওয়ান, এই বড় বড় নেতা প্রীতি কুমার মেইন স্ট্রিমের, এদেরকে তারা ত্রিপুরায় রেখে দিছে, আগরতলায় রেখে দিছে এবং কলকাতায় রেখেছে, অর্থাৎ যে কোনো সময় ব্যবহার করতে পারে এই এদেরকে। এখন ইনাকে হঠাৎ করে আনলেন, এখন কথা হলো ভাই 40 বছর কেন 100 বছর হইলেও মিলিটারি অফিসার আক্তার স্যারও তো ওনার ভালো করে চিনেন না, চেনা কোনো কারণ নাই। যত কাবারে নেক, উনি নাকি মসজিদে যাইতেন, লোকজন চিনতো না, সব বেকুব নাকি এই বনানী ডিউএইচএস এর, সবাই তারা চিনবেন যত পুরানি হোক। আর 71 তো বেশি দিন আগের না, আমাদের সিনিয়র অফিসারই ওখানে থাকেন। এটা আসলে আমি মনে করি সম্পূর্ণ নাটক। ওনাকে আনা হয়েছে, তারপরে কারসাজি করা হয়েছে এবং এটা পিছনে নিঃসন্দেহে ভারত জড়িত, কোনো সন্দেহ নাই। কারণ ভারত বিব্রত অবস্থা ফেলার জন্য তারেক রহমান এটা করছে। আর আমার ব্যক্তিগত মতামত, উনি যদি মাফ করে দেন, তদন্ত সুন্দর করে মাফ করে দিলেন, তারেক জিয়া হবে ন্যাশনাল হিরো, 1 নম্বর হিরো। আপনি তদন্তকে চান, আপনি সঠিক তদন্তকে চান অথবা চান না? অবশ্যই তদন্ত করতে হবে। আমাদের অনেক ক্ষোভ আছে, কারা জড়িত। আমি মনে করতাম যেন এরশাদ জড়িত, কারণ ওই মতি যেন এরশাদের ইউনিটের অফিসার ছিলেন, কর্নেল মতি সম্ভবত 7 বেঙ্গলের অফিসার ছিলেন, এবং এরশাদ সাহেব রাঙামাটি গেছিলেন, তাকে নিয়ে অনেক কয়েক ঘন্টা ঘুরছেন সেপারেট, কোনো ড্রাইভার ছিল না। অনেক ইস্যু আছে, সবকিছু বের হবে। আমি আসিম ভাই আপনাকে এবং মেজর আক্তারকে একটা কথা আমি বলতে চাচ্ছি। এরশাদ সাহেব অ্যারেস্ট হলেন জনতা টাওয়ার মামলায়, উনি আদালতে, ওনাকে রিপ্রেজেন্ট করতেছিল প্রাক্তন ধর্মমন্ত্রী আনিসুল হকের বাবা সিরাজুল হক। এরশাদ সাহেব সাক্ষীর কাঠগড়ায় বসা, ওইখানে কোন একটা এপিসোড হিসাবে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডটাকে টানা হলো আলোচনায়। সিরাজুল হক মামলা পরিচালনার ক্ষেত্রে, উনি কিন্তু ট্রায়াল অ্যাটর্নি ছিলেন, অত্যন্ত বিচক্ষণ একজন ট্রায়াল অ্যাটর্নি ছিলেন সিরাজুল হক। আচ্ছা, সিরাজুল হক ওখানে ওই আদালতের মধ্যে করে বলছে আপনি মঞ্জুরের মারছিলেন কেন? আপনি কি জানেন ওখানকার একজন সাক্ষী এরশাদের দিকে তাকায় বলছিল এই খানকির ছেলে অর্ডার দিয়েছিল গুলি করার জন্য। এই কথাটাকে আপনি অবাক হয়ে যাবেন। আনিসুল হক এখনো হাজতে জীবিত আছে, সিরাজুল হক মারা গেছে।
আর ওই এরশাদের বিচার সময় ওই কোর্টরুমের মধ্যে ছিল এরকম বহু উকিল আমার পরিচিত, এবং ওখানে এরশাদের দিকে আঙ্গুল জায়গায় বলছে এই খানকির ছেলে অর্ডার দিছে আমাদেরকে গুলি করার জন্য, এবং ওটা বলছে ইউনিফর্মের একজন অফিসার। এখন আগে আপনি মনে করতেন এরশাদ জিয়া হত্যার সাথে জড়িত ছিল, আমি পার্সোনালি আমি মনে করি নাই উনি ইনভলভ ছিলেন। এরশাদ সাহেবকে লাগুয়ার্ডিয়া মেরিয়ট, তার ভাই হয়তো লাগুয়ার্ডিয়া মেরিয়টে রাত 2-1 ঘুমাইয়াও যাইতে পারে। এরশাদ সাহেবরা আমি বলছিলাম ওয়াজ ইট এ রাইট ডিসিশন, নিজ দিকে তাকায় বলছে এত বছর পরে আপনি আমার এম্বারেস করবেন। আমি বললাম দেশে যায়েন না, আপনারা পালিট চেপা মাইরা ফেলাইবো, হাসিনার আপনি চিনেন না। আল্লাহ যদি এভাবে মারা রাইখা থাকে, আমি মুখের দিকে তাকায় বলছি আপনি চুত মারানি, দুনিয়ার মানুষ মারাইছেন, আর এখন আল্লাহর উপরে ভরসা করে দেশে যাইবেন, যান গোয়া মারা খাইতে যাইবেন দেশে, যান খাইয়ে আসেন। এখন পৃথিবীটা আমেরিকায় আমরা ইংরেজিতে বলি ইট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। একটা কথা আমি কনক্লুড করি এই বিষয়টাকে, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মেজর মুজাফফরকে, এর সাথে ভারতীয় ষড়যন্ত্র ওতপ্রোত ভাবে জড়িত, এবং ভারতের তল্পিবাহক যারা বাংলাদেশে আছে ছেলে তারেক রহমানকে উৎপ্রণোদিত ভাবে একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে। এবং আরো একটা কথা, তারেক রহমান যদি এখন জিয়া হত্যা মামলা নিয়ে ফোকাস করে, তাহলে তারেক রহমান এই মুহূর্তে অত্যন্ত ফোকাস চীনের সাথে সম্পর্কটাকে কিভাবে ডেভেলপ কইরা অল্টারনেট বাংলাদেশ গড়ার জন্য। রহমান সাহেব বিচক্ষণতার পরিচয় দিতেছে রিসেন্টলি, এবং তার কিছু স্টেপ আমি খেয়াল করে দেখছি। আমি তারেক রহমানকে জঘন্য ভাষা গালাগালি করি, কিন্তু সে কিছু কাজ করছে, করে যাচ্ছে, করার চেষ্টা করছে। আমার কেন যেন মনে হয় এই মুজাফফরকে গ্রেপ্তার করানো হয়েছে ওনাকে ডিস্ট্রাক্ট করানোর জন্য ওই কাজ থেকে। বিষয়টার উপরে মেজর আক্তার আপনি কিছু অ্যাড করতে চান কিনা? আমি সাবজেক্টটা শেষ করব। আক্তার ভাই, আপনি কি এই বিষয়ের উপরে আর কিছু অ্যাড করতে চান? দেখেন, গত 20 মিনিট ধরে আপনি যা কথা বলছেন, আমরা যা কথা বলছি সব কিন্তু ডিস্টর্টেড হচ্ছে, আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারতেছি না। এটা কিন্তু আমাদের প্রতিটা টকশোতে হয় না, মাঝে মাঝে হয়। যখনই আপনি একজন ভদ্রলোককে নিয়ে আলোচনা করতে যান বা কোনো টার্গেট করতে যান, তখনই কিন্তু এই ডিস্টর্শন গুলো বেড়ে যায়। আজকেও দেখেন আপনি অনেকগুলা কথা মানুষ শুনতে পারে নাই, আমরা শুনতে পাই নাই, কলে হাসিনাও শুনতে পারে নাই, আমাদের কথা খুবই ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছেন ষড়যন্ত্রটা কত গভীর। আমাদের অনুষ্ঠানটা কিন্তু সরকারের উচ্চ মহলের আন্ডার হেভি সার্ভেলেন্সের উপরে আছে। এই মুহূর্তে মনে হয় কয়েকটা ডেস্কে এই প্রোগ্রামটা তারা দেখার চেষ্টা করছে, বুঝার চেষ্টা করছে আমরা কি বলতে চাচ্ছি, কি বলবো। দেখেন, ব্যালেন্স যদি আপনি কিছু বলেন, ব্যালেন্সের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে ডান পাশে একটু ওজন বেড়ে যায়, বাম পাশে এর উপরে উঠে যাবে। আবার যদি বাম পাশে ওজন কমে যায়, তাহলে ডান পাশে হেলে যাবে। ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স মেনটেন করা বড় কঠিন। সম্রাট আকবরকে প্রায় অনেক 9 বছর বয়সে সম্রাট আকবর দিল্লি সিংহাসন আরোহণ করেছিল। তার মামু বহুদিন তাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু যখন আকবর দেখেছে যে মামু তার নিজের পলিটিক্স করছে, আমারটা করছে না, তখন কিন্তু মামুকে সে স্পেয়ার করে নাই। মামুকে হজে পাঠিয়ে দিয়েছে, এবং পথে কাবলিরা, আফগানরা যা করার করে নিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি গৃহশিক্ষক ইজ বিকামিং অ্যাডভাইজার ইন ইচ এভরি রেসপেক্ট, এবং গৃহশিক্ষক পার্লামেন্টে যখন কথা বলে তখন আপনি খেয়াল করে দেখবেন সে তার অঙ্গ ভঙ্গি জেস্টার সবকিছু টুয়ার্ড স্পিকার এজ ইফ হি স্পিকিং অন বিহাফ অফ হাউস। একমাত্র সংসদ নেতা ছাড়া সংসদের পক্ষে কথা বলার অধিকার কেউ রাখে না। কোন মন্ত্রী তো প্রশ্নে ওঠে না, মন্ত্রী তার মন্ত্রণালয়ে কথা বলবে। কিন্তু আমরা সংসদে প্রতিদিন দেখছি জনৈক মন্ত্রী সাহেব তার নিজের মন্ত্রীর বাইরেও সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলার চেষ্টা করে। সাম্প্রতিক তিনি শিক্ষামন্ত্রী নিয়ে কথা বলেছেন এবং বিস্তারিত একটা কমেন্ট দিয়েছেন, শিক্ষামন্ত্রীর সম্বন্ধে বলেছেন। আক্তার ভাই, আমাকে এক বয়স্ক ভদ্রলোক উদাহরণ করেছে
একজন মহিলার একজন স্বামী থাকে, সে একজনের সাথে ঘুমায়, কিন্তু একটা বেশ্যার স্বামী একজন না, সে সবার সাথে ঘুমায়। বাংলাদেশে যে মন্ত্রীর কথা বলছেন, ওই মন্ত্রীর স্বামী হচ্ছে 350 ঘুমানোর জন্য পালাপ শুরু করে। তাই এটা নিয়ে আপনি আর আমি জেলাস হয়ে তো লাভ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, যাই হোক ব্যক্তিগতভাবে সেভাবে গেলাম না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার ফলাফল তো আজকে পাবেন না, এটার জন্য তো অপেক্ষা করতে হবে। যেমন মনে করেন, আমি এখানে একটু 2 মিনিট সময় দেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে কি করবে না, তাকে বাদ ভাই দেওয়ার আমরা ওখানে আসতেছি ভাই, এটা নিয়ে বলেন না আপনার ভাই, ওটা বললেন না, আমি ওই সাবজেক্ট আপনার আবার বলতে হবে, সেম জিনিস আপনার রিপিট করতে হবে। কিন্তু এখানে প্রেক্ষাপটে বলেছি। এখন ওকে, যদি এরকম শিক্ষামন্ত্রীর ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিতেন, সেটা একরকম ছিল, কিন্তু শিক্ষামন্ত্রীর উপরে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা বর্তমানে না। না একমত। সেই কথা বলে সে বিষয়টাকে আরো বেশি বিতর্কিত করে ফেলেছে। সেই ইচ্ছা কইরা করছে, ইচ্ছা কইরা করছে, ইচ্ছে কইরা, আমি জানি। মাঝে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সাবধান হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, যদি উনি ওনার দলের না, ওনার কেউ না, কিন্তু দেশমাতা খালেদা জিয়ার সন্তান হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সন্তান হিসাবে আমার একটা মোরাল দায়িত্ব আছে, আমার একটা নৈতিক দায়িত্ব আছে। কোনো কিছু ওনার বিপক্ষে দেখলে সেটা জানানো, গ্রহণ করা কি না করা ওনার ইচ্ছা, আমি সেটা বলবো না। তবে ষড়যন্ত্রটা ওনাকে ঘিরে হচ্ছে, প্রচন্ড ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী ঘিরে হচ্ছে। এই ষড়যন্ত্রগুলোকে দেখতে হবে। এখানে আপনাকে একদিকে সাফল্যতা বলবেন, চীনে সফল হয়েছে, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক ব্যর্থ হয়েছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক ব্যর্থ হয়েছে, এগুলো অনেক ইকুয়েশন আছে। আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক চাই। এবং মেজর মুজাফফর একটা টেস্ট হিসেবে পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত উদ্দেশ্যপ্রণীত ভাবে এই খেলাটা খেলেছে, এবং বলটা সেনাবাহিনী কোর্টে দিয়ে দিয়েছে। দেখা যাক সেনাবাহিনী কি করে। এখানে একটা ভুল বুঝাবুঝি অনেক সুযোগ আছে। সেনাবাহিনী পানিশমেন্ট দিল বিপদে পড়বে, ছেড়ে দিল বিপদে পড়বে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি ওনার মাইন্ডটা ক্লিয়ার করবেন, উনি কি চান সেটা পরিষ্কার করা দরকার, তাহলে জিনিসটা খুব সহজে পরিষ্কার। উনি যদি পরিষ্কার বলে দেন যে আমি এটা চাই না, আমি বাদী হিসাবে, আমার পিতৃ হত্যাকারী হিসাবে আমি তাকে ক্ষমা করে দিলাম, ম্যাটার স্টপড, ম্যাটার এন্ডস হিয়ার। কিন্তু তদন্ত করার দায়িত্ব দেন, আবার কন্ট্রোভার্সি করার দায়িত্ব দেন, তাহলে জিনিসটা আরো কন্ট্রোভার্সি হয়ে যাবে, জিনিসটা আরো অনেক দূর গড়াবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ভালো ফল আনবে না। ধন্যবাদ। ওকে, ব্রিগেডিয়ার হাসিন, আপনি কি এই বিষয়টার উপরে আর কোনো 2-1টা লাইন আপনি অ্যাড করবেন, নাকি আমরা এটা নিয়ে আর কথা না বাড়াই? না, কথা তো আমাদের বলতে হবে, শহীদ যে আমাদের সবার, আমার পুরো তদন্ত করতে হবে। এটা আর্মির মধ্যে তদন্তটা করলে ভালো হবে, পুলিশ দিয়ে করলে এটা ভেজাল বাঁধবে, এর মধ্যে ষড়যন্ত্র থাকবে। আর্মি তদন্ত করুক, আমাদের গোয়েন্দা খুব ভালো, তারা তদন্ত করে ফুল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার বিশ্বাস করি ওনাকে ফাঁসি দিলেও কিছু আসা যায় না, না দিলেও কিছু আসা যায় না, গেইন হয় না, বরঞ্চ না দিলে, মাফ করে দিলে অনেক উদার মহৎ হবেন, আমার বিশ্বাস উনি ওইদিকেই যাবেন। কারণ এখানে বুঝতে হবে ভারত জড়িত, ভারতকে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু আনতে পারি নাই ভাই, এই সুখরঞ্জন বাড়ি ভারতে গেছে, এই সালাউদ্দিন ভারতে গেছে, এখানে জড়িত, আমরা আনতে পারি নাই ভারতকে। এটা সুযোগ যখন পাওয়া গেছে, আমার মনে হয় ঠিক মতো তদন্ত করে ভারতকে একদম টোটাল সিল মেরে দিতে হবে। ধন্যবাদ ভাই। ওকে, হাসিন ভাই এবং আক্তার ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি। আক্তার ভাই তদন্তের বিরুদ্ধে, আপনি তদন্তের পক্ষে, আমিও তদন্তের পক্ষে। এখানে একটা রিস্ক আছে। ওয়াকারকে দিয়ে আপনি তদন্ত করাবেন, ডিজিএফআই কে দিয়ে আপনি তদন্ত করাবেন, এনএসআই কে দিয়ে আপনি তদন্ত করাবেন, সিআইডি কে দিয়ে তদন্ত করাবেন। তদন্তের শেষে ওয়াকার আসতে কইরা একটি কথা বইলা দিবে, এর সাথে ভারত জড়িত না। তখন আপনি কি করবেন? ভাই একটু কথা বলি। করবে, ওয়াকার এই কাজটা করবে। ওয়াকার এই কথা বললে কোনো কাজে নিবে না, আমি এইটুক জানি। আমার ডিজিএফআই ডিজির সাথে আমার এই ব্যাপারে পরিষ্কার অনেক কিছু ক্লিয়ার, দর্শন নেয়া পরিষ্কার, দর্শন ক্লিয়ার। আমি সবসময় বলি আমরা ক্যান্টনমেন্টে থাকবো, রাজনীতি জড়াবো না। এই ডিজিএফআই অফিসার পরিষ্কার এসব ব্যাপারে, ওয়াকারের কোনো ক্ষমতা নাই ইন্টারফেয়ার করার। এখন আপনাকে আমি আপনার সাথে একমত, আপনারে আমি একটা কথা বলি। এক মিনিট, কর্নেল হাসি একটা কথা বলেছেন, এক মিনিট একটা ব্যক্তিগত বলি। আপনার ব্যক্তিগত পরিচয় ব্রিগেডিয়ার ডিজিএফ এর সঙ্গে আছে, এটা অত্যন্ত আপত্তিকর। আপনার ডিজিএফ এর বলা উচিত হয়নি আপনার। আমি কথা বলছি, দেখেন আপনারা যে কথা বলেন, আপনি তো মুক্তি পেয়েছেন, আপনি তো শেখ হাসিনা আপনাকে অত্যাচার করেছে বলে আপনি ব্রিগেডিয়ার হয়েছেন, আপনি বেতন পেয়ে সবকিছু পেয়েছেন।
শেখ হাসিনা আমাকে পার্সোনাল নন গ্রেটা ঘোষণা করে গেছে মার্চ মাসের 2023 সনে। 2023 সনে আমাকে পার্সোনাল নন গ্রেটা করেছে, আজকে পর্যন্ত সেটা বহাল আছে। আপনি ওয়াকারের কথা বলেন, ওর কথা বলেন, আপনি ডিজিএফ এর কথা বলেন, তার মানে আপনারা একটা ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশে। তার মানে ডিজিএফ এর সঙ্গে আপনি কি আলোচনা করেন, কি কথা বলেন ডিজিএফ এর সঙ্গে, আপনি কি কেন কথা বলবেন আপনি ডিজিএফ এর সঙ্গে? তাহলে আমাকে কেন এখন পর্যন্ত পার্সোনাল নন গ্রেটা করে রাখা হয়েছে? আমি ট্রিটমেন্ট নিতে পারি না, সিএমএ যেতে পারি না কেন? মার্চ মাসে দিয়ে স্যার গেছে। আমি আমার তো আমি মনে হচ্ছে স্যার হাসিন হিরো হয়ে গেছে। স্যার স্যার হাসিন স্যার হিরো হয়ে গেছে না? ভাই হাসিন স্যার হিরো হয়ে স্যার গেছে। স্যার আক্তার স্যার ভাই আক্তার স্যার আক্তার স্যার আমি আক্তার আমি স্যার আপনাকে ভাই আক্তার স্যার হাসিন ভাই এবং আক্তার ভাই, আপনাদের দুইজনের প্রতি আমি একটা রিকোয়েস্ট করি। অনলাইনে বা বাংলাদেশ টেলিভিশনে বেশ কিছু লোকজন টক শো করে, দুইজন একত্রে কথা বলা শুরু করে। দুইজন যখন একত্রে কথা বলে আমরা কারো কথা শুনি না। আমরা এখানে তিনজন, আমি আমাকে ম্যাচিউরড মনে করি, আপনারাও ম্যাচিউরড। একজন যদি বলেন আমি এটা শুনবো। একটা কথা, আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু একটা কথা আমি বলি। আক্তার ভাই প্রশ্ন করেছে ব্রিগেডিয়ার হাসিন কেন ডিজিএফআই সাথে কথা বলে। একটা কথা কেন বলবো না ভাই? না আমি ভাই আমি একটু ক্লিয়ার করি, না আমি একটু ক্লিয়ার করি। হাসিন ভাই আমি আমি না ভাই, কইরেন আগে একটু আমারই করতে দেন। আমি তো তার মতো মেজর লেফটেন্যান্ট কর্নেল বা ব্রিগেডিয়ার না। আমার কোন ডিজিএফআই সাথে কথা বলতে হবে? আমি জেকব মিল্টনের কেন কথা বলতে হবে? দরকার নাই। কিন্তু তারপর আমি বলতেছি কেন, অর্থাৎ আমি ঘুম ভাঙ্গায় রাত্রে আমাকে ফোনে পরিচয় দিয়ে তারপরে কথা বলা শুরু করে, গালি দিয়ে রেখে দেয়, আবার ফোন আসে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কেন ডিজিএফআই সাথে কথা বলেন, I ask DCFI. Do not ask Hasina, do not ask Jacob. যে তারা কেন ডিজিএফআই সাথে কথা বলে, ask them. আমাকে রাত্র আমি ফোন ধরে যে টের পাই কারা, আমি খাঁটি বাংলায় বলে এই খানকির ছেলে ফোন রাখ, আমি বলি। কিন্তু ফোনটা রাখার আধা ঘন্টা পরে স্যার কথা বলতে যে হবে। তোর মায়ের বাপরে হারামজাদা, রাত্র বাজে 3টা, আমি তোর লোকে কথা বলবো। এখন হ্যাঁ, মেজর আক্তার একটা কথা বলছে, কথাটা লজিক্যাল, কিন্তু হাসিন ভাই একটু মনে রাখেন। আমি একটু বলে নেই ভাই। ভাই আপনি এরপরে আপনি বলবেন, আপনাকে আমি থামাবো না মোটেও। হাসিন ভাই আপনি এমনি কথা কম বলেন, আমি চাই আপনি কথা বেশি বলেন। মেজর আক্তার কৃতিত্বের সাথে অথবা কোনো ভুল ত্রুটি নিয়ে যেভাবেই হোক, উনি ওনার মর্যাদা নিয়ে উনি আর্মিতে চাকরি করেছেন। He is entitled to go into combined military hospital to have a medical care. কেন পাবে না? আমি শুনছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকেও পিএনজি করে ফেলায় রাখছে, আরো 5 জন 7 জন 10 জনকে পিএনজি করে ফেলায় রাখছে। তাদের সম্পত্তি ক্যান্টনমেন্ট, ওখানে ঢুকতে পারবে না। আমি জানি না, তবে কথা কওয়ার ক্ষেত্রে হাসিন ভাই আমি আপনার সাথে বাংলাদেশের না ভাই আমি একটু বলি সাথে জি প্লিজ ভাই, আমি একটু বলি। স্যার তো বললো একবার, আমি দ্বিতীয়বার পিএমজি। জানেন এই পর্যন্ত গতকাল পর্যন্ত আমি ট্রিটমেন্ট পাইনি, আজকেও পাই নাই। পরশুদিন আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি ইসলামী ব্যাংক হাসপাতালে গেছি, আমার মেয়ে নিয়ে গেছে, লজ্জায় আমি চেক করিনি কত টাকা মেয়ে পেমেন্ট করছে। আমার বউকে আমি গত 1 মাস আগে 1.5 লক্ষ টাকা দিয়ে আমি পেন কিউরে চিকিৎসা করাইছি, আমার সিএমএইচে করার কথা। এটা আমি আজকে কত বছর, 11 সাল থেকে। স্যার রাগ তো আমার নাই, বাট ডিজিএফআই তো আমার দেশের সম্পদ, কেন তার সাথে আমি কথা বলবো না? তাকে পরিষ্কার বলে দিই এইটা ভুল, এইটা অন্যায়। আমি নিরাপত্তা উপদেষ্টাকে বলছি দেখো এই সমস্যাগুলো ক্লিয়ার করো। উনি আমাকে বলছেন স্যার আমি এটা নিয়ে ক্লিয়ার করতেছি সেনাপ্রধানের সাথে। আমি দেখো আমরা যদি আদালতে যাই মামলা করি সেনাপ্রধানের বিরুদ্ধে, তোমাদের বদনাম যাবে। আমি যদি আজকে টক শোতে সেনাপ্রধান গালাগালি করি, কঠিন ভাবে সেনাপ্রধান দাঁড়াতে পারবে না। সেনাবাহিনী ভাবমূর্তি রক্ষার জন্য তোমরা কাজ করো। শামস বলছে আমাকে স্যার আমি দেখতেছি, কারণ শামসকে আমি দেখছি আমার সাথে রাত 1টা পর্যন্ত আয়নাঘরে ছিল 5ই আগস্ট। তোরা অধিকার নিয়ে কথা বলি, দেশের জন্য বলি। আমি তো চাই না আমার ইনস্টিটিউশন নষ্ট হোক। ডিজিএফআইকে আমি ভয় পাবো কেন? আমার সত্য কথা বলবো, আমি তাকে পরিষ্কার জানাই যে আমি এই তারিখে হরতাল করবো, এই তারিখে মিছিল করব। আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো, মানা করবো না।
আমি নিজের মধ্যে আমি আমি ওকে পরিষ্কার বলছি, তোমাকে দেখে ভারত ভয় পাবে, বাঙালি ভয় পাবে না। তুমি বাংলাদেশের সরকারের বেতন, জনগণের বেতনে চলো। হি এগ্রিড। এইটাই হওয়া উচিত। শত্রু নিয়ে আমি বলছি, তোমার আর্মির মধ্যে কোনো অফিসারের মধ্যে ডিভিশন করবে না। ডিভিশন করলে মনে ক্ষোভ বাড়ে, আরো শত্রু সৃষ্টি হয়। বরঞ্চ ওপেন রাখো, তাহলে তুমি নজরদারি তোমার সহজ হবে। এই জিনিসগুলো তো বুঝাইতে হবে। আমাদের মাইন্ডসেট হচ্ছে ব্রিটিশের মতো, মাইন্ডসেটটা ব্রিটিশের মতো, ওখানে বেরিয়ে আসতে হবে। আপনি আক্তার স্যারকে এত বছর ধরে করছেন, ডাকেন না কেন? আপনি কি মনিটর করতে পারবেন আক্তার স্যার কি করতেছে না করতেছে? পারবেন না তো। না, বরঞ্চ ডাকেন, গল্প করেন, কথা বলেন। 26শে মার্চ, 16 ডিসেম্বর এইগুলি কিরা বিভেদ সৃষ্টি, বিভেদ বাড়ে। আমি এইটাও পছন্দ করি নাই, জেলা মোস্তাফিজ আমার সেনাপ্রধান ছিলেন, উনি সিএমএ ঢুকতে যাবেন, অসুস্থ, আটকে রাখা হয়েছে। এটা লজ্জা। এটা কারা করছে? খালেদা জিয়া করছে? আমাদের অফিসাররাই করছে। সুতরাং এদেরকে আমাদেরকে পেশন বুঝাইতে হবে, বলতে হবে। রাগারাগি কিছু নাই, সকল প্রতিষ্ঠানই আমাদের। আমি এটাও বলছি, দেখো পুলিশ যাতে ঝামেলা না করে, একটু কেয়ারফুল থাকতো, যে আর্মি অফিসারের জন্য নির্যাতিত, নিপীড়ন, অপমানিত না হন। যে কথাটা আক্তার স্যার বলছেন, একদম পেশাইয়া পুলিশ ঠিক মতো মানে আর্মি অফিসারদের পাইলে সাইজ করে পরে দেয় না। এইবারই প্রথম মুজাফরকে আগে দিল, জীবনে ইতিহাস, এর মধ্যে ষড়যন্ত্র আছে। পুলিশ মনে পারে আমাদের ঘৃণা করে। অনেক ডিআইজি আছে বাংলাদেশের যারা আমার আউডিনে চাকরি করছে। ভাই আপনার এক মেজরকে 2 টাকার ওসি বুকের মধ্যে পাড়া দিয়ে গুলি করছে, খামকির পোলা এখনো মৃত্যুদণ্ড নিয়ে জীবিত আছে। আমি আপনাকে আজকে অনলাইনে আমি আপনাকে রিকোয়েস্ট করব ভাই, আপনার আজাদ পার্টি দিয়ে ঢাকায় একটা লং মার্চ করেন। ওই খামকির ছেলে প্রদীপের ফাঁসি কেন কার্যকর হচ্ছে না? এই ব্যাপারে একটু বলি না, আমি এই ব্যাপারে বলি, প্রদীপের ব্যাপারে। আমাদের কর্নেল হক এই প্রস্তাবটা পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নিয়ম যে সিস্টেমটা বই বানাইতে হয়, এটাকে আগায় নিয়ে আসা হয়েছে। আশা করি খুব দ্রুত করবেন, কমিট করছেন। এখন সবার ভাই, এটা তো অনেক বড় ব্যাপার। আমাদের মেজর জিয়া মৃত্যুদণ্ড আসামি, বাইরে আছে, আসতে পারতেছে না, আসলে তাকে জেলে দিতে হবে, এটা নিয়ম। হাসিন ভাই, ক্যাপ্টেন মাজেদকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার কয় ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর হয়েছে? হাসিনার আইন কোন আইন না, অবৈধ ফেসিস্ট, ওর লোকে তুলনা করেন না। আগামীতে নামও শুনতে চাই না। ভাই আমি আপনার সাথে একমত। তাইলে এই খানকির ছেলে সালাউদ্দিন আবার আপনাদেরকে কোন বক্তব্য দিচ্ছে? প্রদীপকে এই মুহূর্তে কার্যকর করানোর জন্য কোন আইন বাংলাদেশের সংবিধান তাকে তার লাইফ স্পেয়ার করে না। এই শুয়ারের বাচ্চা রাঙ্গামুলা দিতেছে যে আমরা এই জন্য কেন দিছে? এই খানকির ছেলে প্রণয় সাথে মদ খেয়ে শুয়ারের বাচ্চা কথা দিয়ে আসছে, তাদের ফাঁসি কার্যকর হবে না, পিছাবে এই খানকির ছেলে। ভাই আমি একটা কথা বলি, ভাই আমি একটা কথা বলি, হাসিনা তো অনেক শক্তি ছিল, শিকড় অনেক লম্বা ছিল, টিকতে পারে নাই তো। তো বিএনপি, তারেক রহমান সাহেব, আমাদের খালেদা জিয়া, শহীদ জিয়া সন্তান, ওনার পরিবার বেশ সম্মানিত পরিবার। আমি সবসময় বলি, যতখানি সারাদিন যাই করুক, দিন শেষে উনি বাসায় যান, ভালো উপদেশ পান। ওই প্রত্যাশা নিয়ে আমরা আশাবাদী। তবে ভাই বিচার কেউ ছাড়া পাবে না। আমরা তো অন্য সাবজেক্টে আসবো। ওকে আক্তার ভাই, আপনি শেষ করেন প্লিজ। হ্যাঁ বলেন। আমি কর্নেল হাসিনকে যে কথা বললাম, দেখেন আমি তো বহুবার, আক্তার ভাই আপনার অডিওটা একটু বাড়াবেন দয়া করে, আপনার অডিওটা কি একটু বাড়াবেন? আমি বহুবার এই পিএনজির পথে হাঁটছি, কারণ আমি 2008 সনে একবার হয়েছিলাম, বুঝছেন? 2008 সনে আমাকে একবার করা হয়েছিল, তারপরে 18 সনে হয়েছিল, বহুবার আমি করছি। এখনো আমার দুঃখ নাই, এখনো আমি বলি না, আমি সেনাপ্রধানকে একটা বিনীত চিঠি দিয়েছি, আমার দুঃখ নাই। আমি কেন বলছি, আপনি ডিজিএফআর চিফ, আপনার টেলিফোন ধরে, সেনাপ্রধান ধরে, আপনার মতো কি আমিও এরকম ধরনের কাজ করলে পরে উনি আমারটা ধরবেন? এখন উনি তাহলে কি ভারত বিদ্বেষী রূপ দেখে উনি উস্কায়া দিচ্ছেন, এই কথা যদি কেউ বলেন? কারণ আপনি তো ভারত বিরোধী অবস্থান, আপনি পরিষ্কার। আমি তো ভারত না, আমি কেন বলছি, তাহলে উনি কেন আমাদের কথা তুলবেন না, আমার টেলিফোন কেন ধরবেন না? দেখেন আপনার টেলিফোনে আপনার সঙ্গে আমার একটা কি বলে এটাকে, ফেসবুকে গ্রুপ আছে। এভরি উইক 10-15 পর পরে একজন মেজর সাহেব, কোন সময় কর্নেল সাহেব ডিজিএফআর ফোন করে, পরিচয় আমি বুঝি আর ডিজিএফআর না, কর্নেল না,
বলে আপনি ওনার গ্রুপ থেকে আউট হয়ে যান, ওনার গ্রুপ থেকে আউট না হয়ে গেলে আপনার ক্ষতি হবে। আমি আপনাকেও জানাই নাই কোনদিন, আজকে বাই পাবলিক বললাম যে আপনি কর্নেল হাসিনুর রহমানের যে প্রোগ্রামে আছেন এটা থেকে আপনি আউট হয়ে যান, আপনার এই সে নাহলে ক্ষতি হবে, এই হবে সে হবে। তাই বলে আপনি কে বলে আমি ডিজিএফ এর অমুক টমুক নাম্বার করে দেখছি ফেক। কিন্তু বিষয়টা যে ডিজিএফ এ কাউকে জানাবো, আমরা বাংলাদেশে এত হয়ে গেলাম ডিজিএফ এর অফিসার আমাদের টেলিফোন ধরতে ভয় পায়, সেনাবাহিনীর অফিসাররা ফোন ধরতে ভয় পায়। তারপরে কিসের সেনাবাহিনী বড় বড় কথা বলো তোমরা, কিসের তোমরা কথা বলো, তোমরা খুব স্বাধীন সার্বভৌম, তোমরা দেশের এনকারেঙ্গা ত্যানকারেঙ্গা, তোমরা সারা গোলাম বাচ্চা। তোমরা তো সারা চাকরি বাঁচানোর জন্য সারাদিন গিয়া ওই তারেক রহমানের এখন বুট লেখো, আগে ওদিন তারেক ওদিন করতা, শেখ হাসিনা করতা, এখন তো তুমি তাই করো। আমরা বিষয়টা একটু চেঞ্জ করবো। আমি তো দেখলাম একটা জেনারেলকে টেলিফোন করলে পাওয়া যায় না, কিন্তু দেখি তো সারা রাস্তার একটা ফকির নির্পলা ছাত্র দল করে, যুব দল করে। ভাই আমি কথা বলছি জিওসি 90 সঙ্গে, ওরে কয়ে দিবে, ওরে কয়ে দিবে বলে আমি কথা বলছি লগেরিয়ার সঙ্গে। আরে আমাকে তো কচু খেতে একটা দোকান দিবে কইছে লগেরিয়ার কমান্ডার, আমি হ্যাঁ কয়ে দিব না। বলে আমরা জানি না তোমাদের সম্বন্ধে কে বলে, এমএসি সাধারণ কন্ট্রাক্টর বলে, আর সেনার প্রধান আমাকে কাজ দিবে। আমি নাম দিয়ে বলছি, প্রতি মাসে সেনা প্রধান তাই কাজ দেয় ঠিকাদারকে। ওই ঠিকাদার বলে স্যার কিছু থাকলে আমাকে বলেন স্যার, আমি ওনাকে বলে দিব না। আপনাদের ভাবমূর্তি কোথায় বাইরে জানি না আমরা, এগুলো আমাদের রক্ষা করতে। ওকে ওকে ঠিক আক্তার ভাই, আমরা অন্য সাবজেক্টে যাচ্ছি। আমাকে সিএমএইচ এ পিএনজি করে রাখছেন, আমাকে দিতে দেন না, ঠিক আছে, কিন্তু এটা কি আপনি বাপের আর্মি? আমি প্রশ্ন করতে চাই, সিএমএইচ কি আপনি বাপের? বলেন। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি দিয়ে থাকে ভেরি গুড, যদি রাষ্ট্র দিয়ে থাকে আমাকে ভেরি গুড, মেনে নেবো, রাষ্ট্রীয় বিরোধিতা করলে মেনে নেব। কিন্তু আপনি কেন দিবেন না? আপনি কেন বলবেন না? আপনারা কি করেন? আপনারা ক্যান্টনমেন্টের আশেপাশে আমি একটা অভিযোগ আজকে আনতেছি, স্পষ্ট অভিযোগ আনতেছি আপনার বিরুদ্ধে, আমি তদন্ত চাই। ক্যান্টনমেন্টের আশেপাশে 100 গজের মধ্যে 100 ফিটের মধ্যে বাড়িঘর করতে হলে আপনি একটা আইন করছেন, ক্যান্টনমেন্ট বোর্ডের পারমিশন লাগবে। সেই বোর্ডের পারমিশনে সিজ করে আপনি কিয়মজি কাছে নিয়ে গেছেন। এখানে কিয়মজি ব্রাঞ্চ থেকে আপনি ডিএমকুর নামে মানুষের টাকা চাওয়া হয়, বাড়ি প্ল্যানের বিষয়ে প্রতিপদী বাড়িতে টাকা চাওয়া হয়, টাকা না দিলে ওই প্ল্যান পাস হয় না। ক্ষমতাটা সম্পূর্ণ প্রয়োগ করছেন। এটা ক্যান্টনমেন্ট বোর্ডের অথরিটি। ক্যান্টনমেন্ট বোর্ড 1 কিলোমিটারের মধ্যে 100 ফুটের মধ্যে কোনো বাড়ি করতে হলে ক্যান্টনমেন্ট বোর্ডের পারমিশন ছিল আইন। সেই আইনটা ক্যান্টনমেন্ট বোর্ডকে অ্যাক্সেস করতে দেন না, সেই আইনটা কিয়মজি ব্রাঞ্চে নিয়ে গেছেন। কারণ কিয়মজি যোগাযোগ করতে পারে না। জনৈক কিয়মজিকে অতীতে 3 কোটি টাকা দিয়ে পারমিশন নিয়ে এই সিএমএইচ উল্টা দিকে একটা 11 তলা বাড়ি হয়েছে, এটা প্রমাণ তো আছে। এটা তো জেনারেল মুজিব করছে আক্তার ভাই, এটা তো জেনারেল মুজিব করে গেছে। ডিএমকে একটা বেটা ডিএমকের মতো লোক সে ফাইল আটকে রাখে, কিয়মজি কাছে ফাইল পাঠায় না কেন? তোমার ক্যান্টনমেন্টের আশেপাশে যদি বাড়ি করতে পারে না, আর তুমি সারা এই প্রাণ আরিফেলকে দিয়ে একটা পর একটা বাড়ি রাস্তার উপর বাড়ি করতেছো, রাস্তার উপর বাড়ি করতেছো, প্রাণ আরিফেলকে তুমি দিচ্ছ বাড়ি করতে। সালার তোমার ঠিকাদার প্রাণ আরিফেল, প্রাণ আরিফেলের কন্ট্রাক্টরে কি এক্সপেরিয়েন্স আছে? তুমি তাকে এত বড় বড় বিল্ডিং দিচ্ছ, তার বাপকেও দিছিল আগে করে বানাচ্ছিল, তুমি প্রাণ আরিফেলকে বিল্ডিং দিয়ে করাও। এগুলা বললে আমাকে ক্যান্টনমেন্ট ঢুকতে দিবে না। অতীতে আগামীতে বলছি, যদি এগুলো উঠো না করো, আমরা সারা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে ক্যান্টনমেন্ট দিকে আমরা আগাবো। এই ক্যান্টনমেন্টে কিন্তু সরাই দিতে হবে। আমি সেই আন্দোলন নেতৃত্ব দিব। যদি ক্যান্টনমেন্টের গেইটে বারবার তোমরা এরকম কর্তৃত্ব দেখাও, তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা এই ঢাকাবাসীর পক্ষ থেকে এই সেনানিবাস এখান থেকে ছড়িয়ে নেওয়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। ভারতটা বুঝি না, এই ক্যান্টনমেন্ট হটাও, এই ঢাকা শহর থেকে ক্যান্টনমেন্ট হটাও, সেনানিবাস হটাও। এখানে গল্ফ গ্রাউন্ডের জন্য না, এখানে অফিসে কোটা বানানোর জন্য না, এখানে আমরা ক্যান্টনমেন্ট করেছি সেনাবাহিনীর প্রয়োজনের জন্য, বিমান বাহিনীর প্রয়োজনের জন্য, আপনাদের দালান কোটা ঠিকাদারদের কাছে মাল পানি খাওয়ার জন্য না। আপনারা যে মাল পানি খাইতেছেন প্রতিটা ঠিকাদার কাছে ইনকোয়ারি করলে পাওয়া যাবে প্রতিটা জেনারেল কত টাকা করে আপনারা নেন। এই কথাগুলো আমাদের কাছে বলেন না, বাধ্য করেন না আমাদের বলতে। আমরা শেখ হাসিনাকে ভয় পাই না, তারেক রহমানকে ভয় পাই না, আপনার চ্যানেল বাংলা আপনাকে ভয় পাবো? আপনি কেটে আপনি কাজে প্লিজ, আজকে কথাটা উঠলো বললাম, এটা আপনার বাপের আর্মি না, বাপের সিএমএস না। আপনি কাউকে বন্ধ করে দেন। জেনারেল ওয়াকার সাহেব আজীবন সারা বরণ থাকবেন না, এটা বুঝতে হবে। জেনারেল ওয়াকারকে আমি প্রতিদিন ডিফেন্ড করে যাচ্ছি, প্রতিদিন আমি যে কমিশনের সঙ্গে ঝগড়া করি আমার সামনে। হ্যাঁ আপনি করছেন, নিয়ে কথা বলতে পারবেন না আপনি, আমি বারবার বলছি। কিন্তু আপনারা যা ইচ্ছাটা করবেন সেটা তো হয় না। কেন আপনার ডিএম কেউ আমার বাড়ির পারমিশন দিচ্ছে না? আমি জানতে চাই আপনার কাছ থেকে।
টেলিফোনে চেষ্টা করেছি আপনার কাছে, আমি চিঠি দিয়েছি আপনার কাছে, সেনাপ্রধান আপনাকে জবাব দেন নাই। আপনাকে চিঠি দিয়েছি, আমি জবাব দেন নাই। কি আপনি সেনাপ্রধান হচ্ছেন? দুদিন পরে তো ভিক্ষা করতেছেন এক্সটেনশনের জন্য। চাকরিটা সেপ্টেম্বরে চলে যাবে, ভিক্ষা করতেছেন জায়গার দ্বারা দ্বারে, চাকরিতে বাড়ায় দেন, এক্সটেন্ড করে দেন। আপনাদের বুঝি না? প্লিজ এত বড় হিরো সাইজেন না, অন্যকে ডিপ্রাইভ করেন না। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমাদের বানানো বাংলাদেশে আপনারা বাস করেন। করেন হাসিব, এটা আমার বানানো বাংলাদেশে আপনি বাস করেন, আমার বাড়িতে আপনি বাস করেন, আমি আপনার বাড়িতে বাস করি না। এটা আমার বানানো বাড়ি। আমরা যারা মুক্তিযুদ্ধ, আমাদের বাড়ি আমরা বানিয়েছি, আপনারা সে জন্মগ্রহণ করেছেন, সেখানে বাস করেন আপনারা। আমরা ওই মুক্তিযুদ্ধ না, ভাটার মুক্তিযুদ্ধ না। এই দেশটা আমার, এই বাড়িঘর আমার, আমি বানিয়েছি। আমি ইন্ডিয়া থেকে হোক, পাকিস্তান থেকে দখল করে বানিয়েছি। এই জাতি এখানে বাস করবে, এই দেশ আমার, এই বাড়ি আমার। ধন্যবাদ। ওকে, আপনি একটা কথা গিয়ে ভাই ভাই আচ্ছা স্যার একটু বলি স্যার। আমার মনে হয় এই দেখেন, এই বিপ্লবের পরে আমার পিএমজি উঠানো হয়েছে। আমি ওয়াকারকে অনেক সাপোর্ট করছি, বাট যখন ওয়াকার যেন হাফিজের সাথে বেয়াদবি করছে, লেফটেন্যান্ট হাফিজের সাথে বেয়াদবি করছে, আমি ঘুরে গেছি। আমি বলে বসি সারা অঙ্গে আওয়ামী লীগ, জাস্ট আমার পিএমজি করে দিছে, ব্রিগেডিয়ার জিয়ার পিএমজি করে দিচ্ছে, কর্নেল ফেরদৌসের পিএমজি করে দিচ্ছে। আমাদের গায়ে আগুন জ্বলে, তুই বেটা কি করছো দেশের জন্য? হোয়াট ইউ হ্যাভ ডান? তোমার কি যোগ্যতা ছিল সেনাপ্রধান হওয়ার জন্য? বললে তো অনেক কিছু আসবে, এখন আমরা টান দেই নাই। আমি সম্মান করি সেনাবাহিনী, সেনাবাহিনী তার জায়গায় থাকুক, বাট বাড়াবাড়ি করে ছাড় দেওয়া হবে না। কয়দিন থাকবেন উনি সেনাপ্রধান, তারপর কই যাবেন? ইন্ডিয়া আমি সবকিছু নিয়ে আলোচনা উনি ইন্ডিয়া যাবে। আপনি মনে রাখেন, ও যদি ইন্ডিয়া না যায়, ওর রিটায়ারমেন্টের পরে আমি বাংলাদেশে আসবো। আমার লাত্তি খাইবে, ওইটা কোনো সন্দেহ বাইরে ভাই। ওরে আমি টুইকে ওর পুটকের মধ্যে লাত্তি লাগাবো। উনি অবসরে গেলে যেই পরিমাণ মামলা পাবেন, যাইতে পারবেন না। আজকে আমরা এই আয়নাঘর নিয়ে, বিচার নিয়ে বিব্রত। আসল ক্রিমিনাল ছাড়ে দিতে পারছি, মানে কিছু করতে পারতেছি না। আমরা কমান্ড ক্রাইসিস লোকদের নিয়ে মামলা করতেছি, যারা অধিকাংশ হলো গিয়া খুবই অল্প দোষী। ইভেন তারা দেখেও নাই কোনদিন আমাদেরকে, তাদেরকে নিয়ে টানা হাসা করা হচ্ছে। কিন্তু এর জন্য দায়ী সেনাপ্রধান। ওই সময় ডিজে ভাই দে ডিডন্ট কোঅপারেট, ইনায় বিনে আবল তাবল বইরা আয়নাঘর নিয়ে ফাইজলামি করছে। র্যাবে ছিল আর্মি অফিসার না, আমাদের ছিল না, র্যাবে ছিল। ইনায় বিনে কোন যুক্তি ছাড়া আমি বহুবার রিকোয়েস্ট করছি, র্যাব ক্ষমা চাইছে, তোমরা তুলিয়া পাকে ডেকে আনো, তুলিয়া আমার সাথে কথা বলো, পাত্তাই দেয় নাই। এখন সামলা, কতদিন ক্ষমতা থাকিস? মানে কত বড় আস্পর্ধ হইলে ভাই। মানে হাসান নাসিরকে বলছে, অনেক সিনিয়র অফিসার তার রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট মানে নাই, উনি সবার উপরে হয়ে গেছেন। এই হলো ওনার অবস্থা। যাই হোক, আমি কনসার্ন অফিসারকে বলছি এগুলি হ্যান্ডেল করার জন্য, কারণ মুখ খুলি দাঁড়াতে পারবে না। আজকে মুখ খুলতে চাই নাই, আক্তার স্যার খুব মনে কষ্ট পাইছেন। স্যার আপনি তো কথা, আমি 12টা বছর, এই গত পরশু দিন আমার মেয়ে নিয়ে গেছি ইসলামী হাসপাতাল ব্যাংকে, ইসলামী ব্যাংক হাসপাতালে 11 নম্বরে, বহু টাকা খরচ করছে মেয়ে। আমার বউ জাস্ট 7 দিন আগে শেষ করছি, মানে 1.5 লাখ টাকার উপরে খালি পেন কিউরের। এই টাকা কি আমার দেওয়ার কথা? আমি টাকা পাই, মেয়েরা ডোনেট করে, গা জ্বালা করে। এনারা নিজেদের কি মনে করে জানি না, বাট কেউ আনপেড যায় না স্যার, পেইড হবেই, আজ হোক কাল হোক। আমি ন্যায় বিচারে বিশ্বাসী, মহান আল্লাহ বিচার করেন, তা আমি নিশ্চয়কে আমি নিজে প্রত্যক্ষ। আমাকে বলা হয়নি স্যার, হ্যাঁ আমি বলি, আমাকে পরস্পর সেনাপ্রধান বলছেন, আমাকে ক্ষতিপূরণ নিয়ে কথা বলছেন, স্যার কি প্রজেক্ট? আমি বলছি খবরদার এইসব কোনো কথা বলবা না, আমার সবার সাথে করবা। স্যার দেরি হবে, সবার দেরি হবে, আমি হোক দেরি, স্যার 4 মাস লাগবে, ওই 4 মাস হোক। আমি হাসিনকে আপনি কিনতে পারবেন না নৈতিকতা প্রশ্নে। আমি সেনাবাহিনী প্রশংসা করি, সেনাবাহিনী ভালোবাসি, সেনাবাহিনীর মধ্যে থাকি, আমি কোনো রাজনীতিতে ছাড় দেই না। সেনাবাহিনী সেনাবাহিনী না, সকল কর্মচারী, দেশের কর্মচারী, কোন দলের না তারা। স্যার আপনি অন্যভাবে নিয়েন না, কারণ আমাকে অনেকের কথা রিকোয়েস্ট করতে হয় স্যার, অনেকের রিকোয়েস্ট করতে হয়। এই যে মনে করেন 4টে অফিসারের মানে স্যার কোন রকম তো দেওয়া হয় না। বহু অফিসার আছে স্যার যারা প্রমোশন পায় না কিন্তু চাকরিতে আছে, এদের কথা কে বলবে, কারা বলবে? এরাও কিন্তু ডিপ্রাইভ, কিন্তু বসে আছে। এগুলি আসলে প্রথম লাগছে গন্ডগোল স্যার, ডিপ্রাইভ অফিসারদের কেস নিয়ে বলা হয়েছিল রিটায়ার অফিসার থাকবে, সেনাপ্রধান মানেন নাই।
উনি বিশাল বড় একটা হয়ে গেছেন, আর ডক্টর ইউনূস এই জন্য দায়ী। ওনার আস্পার্ধা বাড়তে বাড়তে উনি মাথার উপরে উঠে গেছেন, যার জন্য আজকে আমরা সেকেন্ড টাইম পিএমজি। কি উত্তর দিবে, কি কারণ আছে, কোন আইনে উনি পিএমজি করছেন? হি হ্যাজ নো রাইট। হাসিন ভাই এবং মেজর আক্তার, আপনাদেরকে বলবো আমরা এই সাবজেক্টটা র্যাপ আপ করি। সাবজেক্টটা এখান থেকে আসছে মেজর মুজাফফরের সাবজেক্টে। আমি আপনাকে একটা কথা একেবারে নিশ্চিন্ত মনে আপনাকে বলি, আমি চাই মেজর মুজাফফরকে সঠিকভাবে যেন ইন্টারোগেট করা হয়, এবং এই ইন্টারোগেশনে বাংলাদেশের কোন ইনভেস্টিগেটরের হাতে যেন মুজাফফরকে দেওয়া না হয়। আমি আর্মির কাছেও দেখ, আমি এটা চাই না। তারেক রহমানের এই অপশন আছে, বাইরের কোন একটা এজেন্সিকে তারা রিটেইন করুক, এটাকে তদন্ত করুক। একটা কারণ বাংলাদেশের মিলিটারি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি এরা যদি ইনভেস্টিগেট করে, আমি লিখিত দেই, ওয়াকার যে কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে বলবে, প্রথম একটা কথা বলবে, এর সাথে ভারত জড়িত না। আমি এই কথাটা বলার সুযোগ আমি ওয়াকারকে দিতে চাই না। কিন্তু জিয়া হত্যা মামলা তদন্তটা হওয়া অত্যন্ত জরুরি। আমি এসপি মোকাররমের 57 পেজ এফআইআর আমার দেখার সুযোগ হয়েছে। Therefore, এই তদন্তটা হওয়া অত্যন্ত জরুরি। তাতে যদি আমার ভাব আছে, এটা তদন্তটা হওয়া জরুরি। এবং আরো একটা কথা, মেজর আক্তার বলছে তারেক রহমান যেন বলে আমার বাবার হত্যা মামলা মাফ করে দিছি। ওকে, ঠিক আছে, তারেক রহমান এটা বলবে। বাংলাদেশের প্রেসিডেন্টকে খুন করা হয়েছে, ওইটা মাফ করার অধিকার তারেক রহমানের নাই। ঠিক আছে, তো সাবজেক্টটাই। আর মেজর আক্তার একটা কথা বললে বাকিটা বাড়ে নাই। মেজর আক্তার বোধহয় ওইখানে চুপ হয়ে গেছে। মেজর আক্তার বলছে প্রাণ আরএফএল রে ক্যান্টনমেন্টের মধ্যে বাড়ি করতে দেওয়া হয়, তাদের বাড়ি করার কি অভিজ্ঞতা আছে? মেজর আক্তার ওইখানেই থাইমে গেছে। মেজর আক্তার বোধহয় এই কথাটা বলতে লজ্জা পাইছে যে তার কলিগ জেনারেল আমজাদ খান চৌধুরী বগুড়া ক্যান্টনমেন্ট করতে যাইয়া 9 কোটির মধ্যে 3 কোটি মাইরা দিছিল, আর জিয়া জীবিত থাকলে তাকে মৃত্যুদণ্ড দিত। এবং ওই ক্যান্টনমেন্ট থেকে বাইরাইয়া ওই কি জন্য বাংলাদেশের প্রথম আদম ব্যবসা করছে কারা? ব্যারিস্টার নাকি, তাদের সাথে আদম ব্যবসা করতে গেছিল, টাকা লুজ করছিল জেনারেল আমজাদ। 3 কোটির 1 কোটি ওখানে লস করছিল, বাকি 2 কোটি দিয়ে প্রপার্টি ডেভেলপমেন্ট করছিল। প্রপার্টি ডেভেলপমেন্ট করতে যাইয়া শান্তিনগর বাজারের মধ্যে ওই প্রপার্টি এস্টেট না জানি কি একটা, ওই কমরুদ্দিন এক বিহারীর কাছ থেকে নিয়ে জায়গাটা পাইছিল এরশাদ সাহেবের গিফট। সো এটা অনেক বড় স্টোরি, আর অনেক অভিজ্ঞতা আছে আক্তার ভাই, এটা বোধহয় আপনি জানেন। এবার এখানে কথা যখন উঠছে, কথাগুলো আমি শেষ করি। হ্যাঁ, জেনারেল আমজাদ লস্ট হিজ জব, দে প্রুভড দে আর করাপ্ট পিপল। আজকে আপনি যদি দেখেন, আমি 3টা ইনকোয়ারি চাই আজকের মাধ্যমে। একটা হলো মহাখালী রেলগেটের মোড়ে যে সেনা একটা বিল্ডিং বানানো হয়েছে, রাস্তার উপরে কেন বিল্ডিং বানানো হলো, এটা অনুমোদন কে দিয়েছে? একদম আপনি দেখেন, রাস্তা, রেল লাইন এবং ফ্লাইওভার 3টার কোণার মধ্যে একটা বিল্ডিং হয়েছে। এই বিল্ডিংটা তদন্ত আমরা চাই। কেন এই বিল্ডিং অনুমতি কে দিয়েছে? রাজুক দিয়েছে নাকি সেনা কর্তৃপক্ষ দিয়েছে? যারা দিয়ে থাকুক, যে এমন দিয়ে থাকুক, এটা তদন্ত হওয়া উচিত এবং সুষ্ঠু ব্যবস্থা নেওয়া উচিত। দ্বিতীয়ত, আপনি কচুকিতে গেটে দেখেন, এখানে একটা রাস্তার উপরে একটা দোকান দিয়ে বসা রয়েছে, মিষ্টির দোকান। কেন রাস্তার উপরে, ফুটপাতে কেন দোকান হবে? এখানে মানুষের কি পরিমাণ বিড়ম্বনা হচ্ছে আপনি এগুলো দেখেন। আমি আজকে থেকে ফরমালি আবেদন জানাবো, অনতি বিলম্বে কচিখত এবং সৈনিক ক্লাবের রাস্তাটা খুলে দেওয়া হোক, উন্মুক্ত করে দেওয়া হোক। এখানে কোনো চেকপোস্ট থাকবে না, এখানে কোনো চেকপোস্ট আমরা চাই না। মিলিটারি চেকপোস্ট ক্যান্টনমেন্টের গেটে থাকতে পারবে না। আপনার মিলিটারি ক্যান্টনমেন্ট ইজ নট এ মিলিটারি ইনস্টলেশন। ক্যান্টনমেন্ট ইজ নট এ মিলিটারি ইনস্টলেশন। আইনত এটা বৈধ না। কাজে এখানে চেকপোস্ট থাকতে পারে না। ক্যান্টনমেন্টের রাস্তাগুলোকে ফ্রি করে দেওয়া হোক। এখান থেকে দরকার পড়লে সেনা প্রধানের অফিস বলেন, বাসা বলেন, তার আলাদা বাউন্ডারি করে আলাদা এরিয়া করে নেওয়া হোক। কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে তারাও একজন বাসস্থানকারী এবং এখানে সিভিলিয়ান যারা আছে তারাও একজন বাসস্থানকারী। আদমজি স্কুলের যে হেডমাস্টার, সে তো মিলিটারি না। আদমজি স্কুলের যে শিক্ষক, তারা তো মিলিটারি না। কাজে তারাও তো ওখানে থাকার অধিকার রাখে। কাজে আজকে দিন দিন কথা বাড়তেছে। আমি এটা শুরু করে দিয়ে গেলাম, এই চেকপোস্ট গুলো উঠাইতে হবে। যদি চেকপোস্ট গুলো আপনার না উঠান, আগামীতে এখান থেকে ক্যান্টনমেন্ট স্থানান্তর করার দাবি হবে। আপনি তো ডিওসিস বানাইছেন, সেখানে এমপি চেকপোস্ট বসান না কেন? তাহলে সেটা তো আর্মির ইনস্টলেশন। আপনার তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে ওই পাশে, আপনি সেখানে এমপি চেকপোস্ট বসান না কেন?
আপনি যেখানে খুশি চেকপোস্ট বসাই দিবেন, আপনি তো স্টাফ কলেজ আছে ওখানে, এমপি চেকপোস্ট বসান না কেন? গ্যারিসনে চেকপোস্ট বসাইতে পারেন, কিন্তু ক্যান্টনমেন্টে আপনি এমপি বেড বানাইতে পারেন না, চেকপোস্ট বানাইতে পারেন না, বৈধ অবৈধ, এটা করতে পারেন না। কাজে আপনারা যদি মনে করেন যে ওই চেয়ারে বসে মার্শাল্লাহ ভয় দেখে সেনাশাসনে ভয় দেখে যা ইচ্ছে তা করবেন, আমাদের সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনী, কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে আমাদের মতো এরকম 2 নম্বরের অফিসার আছে, বহুত ঘুষখোর আছে, বহুত দুর্নীতিবাদ আছে। তাদের কিছু বললে বলেন সেনাবাহিনীর কথা বলেন, সেনাবাহিনী ভালো, কিন্তু সেনাবাহিনীর সকল অফিসার ভালো না। সে খারাপ অফিসারদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। খারাপ অফিসার গুলো আমাদেরকে, অতীতে শেখ হাসিনাকে লেসপেন্সার হয়েছে, পাট চাচ্ছে কারা? এই জেনারেলরা। আবার পা চারা শুরু করছে, জেনারেলরা আবার পা চারা শুরু করেছে। ওকে আক্তার ভাই, আমরা আল্লাহর ওয়াস্তে এবার আমাকে নতুন সাবজেক্টটা যেতে দেন, আমি একটা ভিডিও দেখাবো, আমি এই ভিডিওটার উপরে আপনাদের দুজনের মতামত চাইবো। इतिहास की बात आप करिए, मैं वर्तमान की बात करना चाहती हूँ। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। এত মানবিক দিক থেকে ভারত আমাদেরকে সাহায্য করছে, ভারতের সাহায্যের ফসল আমরা, ভারতের দয়ার ফসল আমরা, ভারত আমাদেরকে কান্ধে কইরা চুমা দিয়া বাংলাদেশ বানায় দিয়া গেছে। তো এখন কি কইতেছে রে ভাই? কর্নেল হাসিন, আমি আপনার কাছে আগে যাব। প্রিয়াঙ্কা গান্ধী কি কইল রে ভাই? যা বুঝলাম, আমি তো হিন্দি বুঝি না ভাই, যা বুঝলাম এটা আমাদের এই যে ন্যারেটিভ গুলির বিপক্ষে যাচ্ছে, মানে আওয়ামী ন্যারেটিভ, স্যার জানেন আওয়ামী ন্যারেটিভ বিপক্ষে যাচ্ছে। আমি একটা কথা বলি শুধু, 52 গীত আমরা কতদিন শুনছি, কত সুন্দর কবিতা, কত সুন্দর গান। 52 সময় ওই থানার ওসি ছিল বাঙালি, গুলি করছে বাঙালি, আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের নুরুল আমিন সাহেব ব্রাহ্মণবাড়িয়া উনি বাঙালি, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আমাদের নাজিমুদ্দিন সাহেব উনি বাঙালি। তো দোষ কার? তো পাকিস্তানে গালাগালি করতেছি, কায়দা আদম তো মারা গেছে 48 সালে। এই যে ন্যারেটিভ গুলো 52 থেকে শুরু, পুরো জিনিসটা মিথ্যাচার। মারা গেছে কয়জন? 6 জন। কিন্তু যেহেতু আওয়ামী ফ্লেভার ছিল, আওয়ামী রবীন্দ্রনাথের চেতনা ছিল, এটা উজ্জীবিত হয়েছে। আপনি 69 গল্প ভাই, আমি 69 গল্প একরকম, ওখানে বঙ্গবন্ধু হয়েছে একরকম, 71 পরে দেখি ঘটনা ভিন্ন। কিছুদিন শেখ মুজিবুর বলেন নাই, যুদ্ধ ঘোষণা দিলেন শহীদ জিয়া, এখন সব নিয়ে গেছেন উনি। এখন আমাদের ওই অন্য কারোর নাম নাই। আপনি দেখেন একটা বিপ্লব হয়েছে, 1400 মানুষ মারা গেছে, কোন ভালো একটা গান আসে নাই, ভালো একটা কবিতা আসে নাই, সব সুশীল ঘুমাই আসছিল, এখন লাফ দিচ্ছে। আসল ইতিহাসটা দরকার আমাদের। যে লোকটা আমার জন্য জীবন দিছে, যে লোকটা আমাদের যুদ্ধ করছে, এদের নাম যদি না জানি এটা লজ্জা। আমি গেছিলাম 10 জন ধর্ষিতা নারীর নাম নিয়ে চৌগাছাতে, আমি একজনকেও পাই নাই ভাই। ও টাকা দিতে হবে, টাকার লোভকে স্বীকার করে নাই। একজন বলছে আমার সাথে ওনার একটা পরিণয় ভালোবাসার সম্পর্ক ছিল, বেঁচে থাকলে হয়তো বিয়ে করতাম, এমন একটা কথা বলে। পুরা ন্যারেটিভ খুঁজেন, কোথায় পাবেন 30 লাখ? এত বড় মিথ্যাচার। আমি এটা আসলে কি বলবো। সেনাবাহিনীতে আমাদের আক্তার সারা ছিলেন, শহীদ জিয়া ছিলেন, আমরা ক্যান্টনমেন্টে থাকি, বাইরের সম্বন্ধে তেমন একটা জানি না। এই চর্চা অনেক বছর ছিল স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে আমরা কিন্তু জেনে শুনে কোন সিভিলের সাথে মিশতাম না। স্বাধীনতার পরে মানে আমার তো মানে 80 সাল পর্যন্ত 1 সাল পর্যন্ত আমরা মিশতাম না, আমাদের মধ্যে আমরা থাকতাম। আক্তার সারা একই ছিলেন। এই রাজনীতিবিদরা আবল তাবল বকে আমাদেরকে নানা রকম বিপদগামী করে ফেলছেন। যাই হোক, স্বাধীন আমরা হইতামই ভাই। আমরাই তো সংখ্যা গরিষ্ঠ, 7.5 কোটি এক জাতি। ওরা 4 জাতিতে যদি 5.5 কোটি হয়, ওদের তো নাম্বারই নাই। কে স্বাধীন হওয়ার কথা আমার বলেন তো? এই বিহারিগুলি মারছে কে? এই আওয়ামী লীগ, ভারতীয় দালাল, অনুপ্রবেশকারী।
কাপ্তাইতে মারা হইতে 700 পাঠান। যেই পাঠানটা কাপ্তাই ড্যাম বানাইছে, ওই ড্যামের মধ্যে কিন্তু 2জন পাঠান হারায় গেছে ওই ঢালাই করার সময়। ওইখানে 2জন ক্যাপ্টেন ছিল পরিবার নিয়ে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে বাস দিয়ে পিটিয়ে 4জনকে মারা হয়েছে। এই ইতিহাসগুলোতে আসে নাই। সান্তাহারে বিহারি মারার কথা আসে নাই, মিরপুরে বিহারি মারার কথা আসে নাই। আমরা একচেটিয়া ন্যারেটিভ শুনছি। এখন সবগুলো নিয়েই আমাদের একটা বই করা উচিত, তদন্ত করা উচিত, গবেষণা করা উচিত। একই সাথে মনে করি 24-এর এই গবেষণা দরকার। এটা সবার যুদ্ধ। 24-এ বলতে পারবে না কেউ যে শত্রুপক্ষে বাইরে কেউ বিভেদ ছিল, সবাই ছিল। তো আক্তার স্যারা ভালো জানেন। তবে আমার খুব খারাপ লাগে, আমরা এখনো বলি ভারত অনেক বড় শক্তিশালী রাষ্ট্র। ভারতের এই ক্ষমতা থাকলে 72-এর প্রথম দিকে শেখ মুজিব আসার পরে ফেরত যাইতো না। ওরা টের পাইছে বাঙালি কি জিনিস, আক্তার স্যাররা কি জিনিস তারা জানে, জবাই করে ফেলবে। একটা ট্যাঙ্ক নিয়ে গ্যাঞ্জাম বাজছে ইবিআরসিতে, যে ট্যাঙ্ক টানাটানি করতেছিল ইন্ডিয়ানরা, ওখানে লেখা ছিল আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ক্যাপচার্ড বাই বেঙ্গল রেজিমেন্ট। ওখানে 10 বেঙ্গল ছিল সম্ভবত, মারামারি যেন ওসমানী নির্দেশে ঠান্ডা হয়। ওরা বুঝে গেছে বাঙালি কি জিনিস, ফেরত গেছে। আচ্ছা, 75 হাসিন ভাই, আপনার কোনো কথা, প্রত্যেকটা কথা এডুকেটিভ এবং ইনফরমেটিভ আমি শিখলাম এবং আমি জানলাম। কিন্তু গত 55 বছরে আমরা জানলাম ভারতের অবদান হচ্ছে বাংলাদেশ, ভারতের অবদান হচ্ছে আমাদের শরণার্থীদের ভারত মানবিক কারণে আশ্রয় দিয়েছে। আর এখন ভারতের পার্লামেন্টে বলে আমরা ষড়যন্ত্র করছি পাকিস্তানের বিরুদ্ধে, ওই ষড়যন্ত্রে আমরা সফল হয়েছি, ওই ষড়যন্ত্রের ফল হয়েছে বাংলাদেশ। তাহলে আমরা কি, অর্থাৎ বিয়ের বাইরে যদি সন্তান হয় ওইটারে কি কয়, ওইটারে কয় চাউরা। আমরা কোনো ভালোবাসার ফসল না রে ভাই, কি ষড়যন্ত্রের ফসল। না না, ঠিকই তো। আপনি আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি? ষড়যন্ত্র মামলা না তো, জেনুইন মামলা, গাদ্দারি মামলা। আপনি দেশের থেকে কিভাবে আগরতলা ষড়যন্ত্র করেন? ওখানে ষড়যন্ত্র করতে গেছেন, ওই দলের মধ্যে কে ছিল? একজন সার্জন জহুরুল হক। আপনার টিএনডি বলে একটা জিনিস, মানে অর্গানাইজেশন, তাদের নিয়ে চলবেন। একটা সার্জন কিনেছে সেই দলে, কোন মিলিটারি অফিসার পেলেন না। তারা তো বুদ্ধি আলো লোক, মিলিটারি অফিসার কেন যাবে? ওই সার্জেন্টই গেছে। এইটা হইলো আওয়ামী লীগ। নিম্নমানের কোয়ালিটি নিয়ে একটা দল গঠন করা, মানে টিম করা। ওকে ওকে, মেজর আখতারুজ্জামান, প্রিয়াঙ্কা গান্ধীর এই কমেন্টার উপরে আপনার মানসিকতাটা, আপনার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। দেখেন বিষয়টা, আমি তো এই বয়ান যারা তৈরি করেন তারা তো এক জিনিস, আমি এতক্ষণ শুনলাম বিভিন্ন বয়ান। প্রিয়াঙ্কা তার দাদিকেও মানে বীরত্ব দেখানোর জন্য অনেক কথা বলেছেন। প্রিয়াঙ্কার তো জন্মই হয় নাই, সে কি জানবে? গল্প উপন্যাস পড়ে, রূপবানের গান শুনে অনেক অনেক কথা বলতে পারে। সে কি বলেছে সে তার দাদিকে করার জন্য? সে দাদি তো আবার শিখদের গুলিতে নিজের বাড়িতে মরছে, এখন বলে শহীদ হয়েছে। শিখেরা তো তাকে ঘৃণা করে। এখন আমরা আমাদের 71 মুক্তিযুদ্ধ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমার কোনো পাকিস্তান বা কোনো মুসলমান ভাইয়েরা আমাদের সমর্থনে আসেন নাই, না আমেরিকা আসছে, আমেরিকা নিজেও আসে নাই। নিক্সন ওয়াজ এ বাস্টার্ড। সে আমাদের দেশের বিরুদ্ধে অনেক কিছু করেছে, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে করেছে। সে সব কি করেছে ভাই, কি করেছে? আমি একটু আত্মার ভাই, নিক্সন এবং আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কি করেছে? ইজ এ বাস্টার্ড। কথা হয়েছে, এখন তার বক্তব্য কি হচ্ছে আমি শুনতে হবে না, বিকজ ইন্দিরা গান্ধী তাকে থ্রেট করেছে। ইন্দিরা গান্ধীর বক্তব্য হয় নাই। ইন্ডিয়ান যে আমেরিকান যে আপনি বলছেন যে তৎকালীন সময়ে রিপোর্ট, তৎকালীন সময়ে পত্রিকা আমরা পড়েছি, দেখেছি ইন্দিরা গান্ধী তাকে গালি দিয়ে বলছে আপনি আমাদের এখানে ইন্টারফেয়ার করবেন না, তাকে নিক্সনকে থ্রেট করেছে। আমাদের ভুল হয়ে যাবে না, আমাদের চোখের সামনে ঘটনা ঘটছে। কিন্তু ভাই, আমি আর আপনি, আমরা এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নাই। আমি আমার বড় ভাই আক্তারের সাথে কথা কইতেছি, আমরা নর্মাল কথা কইতেছি, নর্মাল আলোচনায়। আচ্ছা, আমরা যদি নর্মাল আলোচনায় যাই, এই কথাটা আপনি প্রথম না এবং আপনি শেষ না। আমাকে বলছে নিক্সন তো বাস্টার্ড,
আমার এই কথাটা আগে আগে বলছিল ওবায়দুল কাদের, ফ্লাশিং এ বৈশাখ কইছে, তো আমি আস্তে করে সেম প্রশ্ন করছি। যেমন তো বলেন তো উনি বাস্টার্ড কেমনে হইলো? আমি কেমন না না ভাই, ভাই আপনি বলেন, হ্যাঁ বলেন। ওয়ান বাই ওয়ান বলি। না, যেহেতু আক্তার ভাই, যদি একটা লাইন বইলে আমার একটু সুযোগ দিয়ে ওইটা রেসপন্ড করতে বলেন, কন্টিনিউ বললেন না তাইলে হারায়া যায়। ওকে, একটা কথা বলছি, সে আমার বাংলাদেশে আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, দ্যাটস হোয়াই হি ইজ এ বাস্টার্ড। ওকে, এখন আপনাকে আমি বলি, প্রত্যেকটা দেশের একটা ফরেন পলিসি থাকে। হি ইজ বাস্টার্ড ফর মি, হি ইজ বাস্টার্ড ফর মি। ওকে কি কারণ আছে জানি না, ভাই, বিভিন্ন লোকের যুক্তি আছে, বিভিন্ন লোকের তার অ্যাকশনে না, যুক্তি না, আছে, যুক্তি না ভাই। শোনা দরকার নেই, সে যুক্তি ওকে, শোনা দরকার নেই। তাহলে জুমল্যান্ডের বিরোধিতা করতেছেন কেন পার্বত্য চট্টগ্রামে? কোনটা? পার্বত্য চট্টগ্রামে জুমল্যান্ড করতে চাইতেছে, আপনি বিরোধিতা করতেছেন কেন? আমেরিকার না, আমার ব্যাপার, আমার দেশ, তুমি এটা কি করবে? ওকে, ভাই ভাই, এখন জুমল্যান্ডে চায়না এবং মায়ানমার সাপোর্ট করবে, তখন আপনি চায়নারে আর মায়ানমারে বলবেন বাস্টার্ড? তারা যদি করে অবশ্যই বাস্টার্ড বলবো, তারা তো আমার দেশ থেকে আলাদা করে নিয়ে যায়, ভাই, তারা যদি আক্তার আলাদা করে ভাই, নিয়ে যায় অবশ্যই আক্তার বাস্টার্ড ভাই, বলবো, আক্তার অবশ্যই ভাই, বাস্টার্ড বলবো। আক্তার ভাই, ইউ আর ওয়ে মোর এডুকেটেড দেন দ্যাট, এটা আমরা বলতে পারি। নিয়ে যায়। ভাই, যদি আমার জুমল্যান্ড ফাইটে যদি তারা আমার বিরোধিতা করে, তাহলে আমি হ্যাঁ, তাদেরকে বাস্টার্ড বলবো, আর যদি আমার ও পক্ষে থাকে আমেরিকা, তাকে ফ্রেন্ড বলবো, গুড ফ্রেন্ড ভাই, বলবো আমেরিকাকে। ওকে, আর আমি বলি বাংলাদেশের যেসব মুক্তিযোদ্ধারা ইন্ডিয়ান ন্যারেটিভে যুদ্ধ করছে, ওরা হইছে ওদের বংশের চুত মারানি, কি মানে? I'm double truth manani. I'm double truth manani, but I'm proud of that. I'm proud of that. I'm proud of that. ভাই, I'm double ভাই, truth manani. আপনার ভাষায় আমি ডাবল টুথ মারানি, কিন্তু I'm proud of ভাই, that. I'm proud ওকে, of that. আপনার এখন ঢাকায় একসময় বনেদি এক মহিলা ছিল, এর নাম আপনি যদি জানেন তাহলে খুব খারাপ, আর না জানলে আরো ভালো, বেলি চৌধুরী। বেলি চৌধুরী ওই সময় কে যেন ছিল, উইলিয়াম বি মাইলাম না জানি কে ছিল, তার পর্যন্ত অ্যাক্সেস ছিল তার। আমি বেলি চৌধুরীর কইছিলাম যে আপনি কে? আমি বেলি চৌধুরী, আমি প্রেসিডেন্টকে বলবো আমি কে। এখন কথাটা হইতেছে কে চুতমারানি আর কে চুতমারানি না, আলোচনাটা এই জন্য আসছে আক্তার ভাই। আক্তার ভাই, যে কোনো রাজনৈতিক আলোচনায়, যে কোনো রাজনৈতিক আলোচনায় ভাই আপনি একতরফা বলছেন আক্তার ভাই। বেলি চৌধুরীর জামাই আমেরিকান এমবাসির ইনভেস্টিগেটর ছিল, আমেরিকান সিকিউরিটি ব্রাঞ্চে ইনভেস্টিগেটর, তার সুবাদে বেলি চৌধুরী পুলা যেটা হিরো হয়েছিল সিনেমা, বুঝছেন না কি নাম? বেলি চৌধুরী এরশাদের সঙ্গে খাতির ছিল, বেলি চৌধুরী আমেরিকার সঙ্গে খাতির ছিল। হি ওয়াজ এন এজেন্ট, সে পৃথিবীতে এমন অনেক বড় বড় এজেন্ট পৃথিবীতে কাজ করছে। বেলি চৌধুরীকে আমরা চিনি, ওই যে একটা ইন্সপেকশন করতো। কাজে এখন আপনি বলতেছেন যে আমি মুক্তিযোদ্ধারা, আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি আপনি কি করতে পারি? আমার তো আপনাকে উল্টাটা দিতে পারি না, উল্টা গালি দেবো না, কিন্তু আমি সেই গালিতে গর্ববোধ করি, কারণ আমার প্রতিপক্ষ যারা আমার মুক্তিযুদ্ধ চায় নাই, যারা বাংলা স্বাধীনতা চায় নাই, তারা তো আমাকে এই কথা বলবে, তারা তো এবার দায়ী করবে। কাজে আমি সেটা স্বীকার করছি। আমি মনে করি ভারত আমাদের নেইবার, ভারত আমার যে কোনো অন্য নেইবারের চেয়ে, অন্য যে কোনো বন্ধুর চেয়ে ভারত আমার অনেক ভালো বন্ধু হওয়ার সুযোগ আছে, হচ্ছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা না। এটা যারা ভারত বিরোধী, যারা আমি যদি বলি আপনার মতো লোকজনদের জন্যই ভারত বাংলাদেশে আগ্রাসী ভূমিকা পালন করছে গত 55 বছরে, লোকজনদের জন্য এর ব্যাখ্যা আছে কোনো? অবশ্যই আছে, অবশ্যই আছে। কি ব্যাখ্যা? আমরা আছি বলেই কারো সাহায্য ছাড়া, কোন রকম সাহায্য ছাড়াই ইন্ডিয়ান আর্মিকে বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে পারছি। এই 50 বছর ধরে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশে মুক্ত করে রাখছি। আজকে যুদ্ধের স্যার আমার একটু বলার আছে স্যার। স্বাধীন হওয়ার পরের বছরই আমি একটা কথা বলবো,
যে বাংলাদেশে যারা যেসব মুক্তিযোদ্ধার নামধারী ভারতের চাটা ছেলেদের জন্য আমাদের দেশের গত 55 বছরে একটা রাষ্ট্র ফাউন্ডেশন তৈরি হয় না এদের জন্য। ভারত ভারতের পজিটিভিটি বাংলাদেশে ইম্পোজ হয় না, কে বলার এটা নিয়ে কথা কয় না। আমি যদি আপনার বাইরে কই 75-এ মুজিবের কাছ থেকে ফারাক্কা ব্যারেজের ওপেন নিয়ে কথা বলছে, কই ওনারা মুক্তিযোদ্ধারা বাল ছিঁড়ছে, নুনু লম্বা করে মুখে নিয়ে টুটছে বালের মুক্তিযোদ্ধা। আরে ভাই একটা কথা না না থামেন ভাই, বাংলাদেশে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে তাদের জন্য আমি রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু যাদের টার্গেট ছিল লিবারেট বাংলাদেশ, কিন্তু ভারতের কাছে কৃতজ্ঞ ভারত আমার ভারতবাসী আমার মায়ের ঠাপাই শালার পুতেরাই কথা বলে আমার সামনে কইব। কারণ আমি আপনার প্রতি গত 55 বছরে আমি একটা ভারতের পলিসি নিয়ে কথা বলতে পারি না যেই পলিসিটা বাংলাদেশের ওয়েলফেয়ার হিসাবে কাজ করছে। নট এ সিঙ্গেল পলিসি, নট ওয়ান। ওকে আক্তার ভাই, আমি যখন কথা বলি আপনি যখন কথা বলেন আমরা একজনে কথা বলি, একজনের মধ্যে আরেকজনের কথা বললে শুনে না। এবার আপনার ফিল্ড, আপনি যদি কথা বলতে চান আপনি ওপেন বলেন। আক্তার ভাই একটা কথা আগে একটু শুনেন ভাই প্লিজ। আক্তার ভাই আগে আমার কথাটা শুনেন। ওকে প্লিজ আমার কথাটা শুনেন, আগে আমার কথাটা শুনেন ভাই, আগে আমার কথাটা শুনেন। আক্তার ভাই আমার কথাটা শুনেন, একটু শুনেন। আক্তার ভাই আমি আপনার কথা শোনার জন্য আমি সব সময় উদার হয়ে অপেক্ষা করি আপনার কথা শোনার জন্য, কিন্তু আমি আপনাকে মাঝে মাঝে বলি যে কোনো আলোচনাটা এফেক্টিভ হয় আলোচনার মধ্যে একটু গ্যাপ রাখা, ওই গ্যাপে ফলো আপ কোশ্চেন গুলো ঢোকানো যায়। একতরফা ভাবে বলতেছেন তাতে আমরা কি করি জানেন, একটা আলোচনার নিয়ন্ত্রণ হারায়া ফেলাই। উইথ ডিউ অল রেসপেক্ট। ওকে এবার আপনি আক্তার ভাই আপনি বলবেন, এখন আপনি বলবেন, কি বলার সময় আপনাকে আমি মোটেও থামাবো না, আপনি বলেন এখন। জি ভাই প্লিজ। আমার কথার মধ্যে বাধা দেন না, আপনি আমার বাধা দেওয়ার সময় বলেন যে আলোচনাটাকে প্রাঞ্জল করার জন্য বাধা দেন, কিন্তু আপনি একটা স্টেটমেন্ট বানায় ফেলেন। আপনার সকল স্টেটমেন্ট গুলো আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি, কারণ আপনি একদিক দিয়ে বলছেন বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে স্বাধীন করেছে তাদেরকে আপনি সম্মান জানান। স্বাধীন করেছে রাজাকাররা, স্বাধীন করছে কি হলদাররা, স্বাধীন করছে কি স্বাধীন করছে কারণ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ সাহায্য করছে কে? বার্মা করছে, আমেরিকা করছে, পাকিস্তান করছে, একে সাহায্য করছে ভারত, এই মুক্তিযুদ্ধকে সাহায্য করছে ভারত। ফলে আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। আজ পর্যন্ত ইউএসএইড এর গম দেওয়া ছাড়া, ভিক্ষা দেওয়া ছাড়া আমেরিকা আমাদের কি দিয়েছে? ইউএসএইড আমাদের কি দিয়েছে? আপনাদের আমি ওই ইয়াতে বলছি, ওই সাউথ আফ্রিকাতে বলছি, বিশ্ব ব্যাংক আমাদের কি দিয়েছে? আমার চাকরি চলে গেছে, আমেরিকাতে আমার চাকরি চলে গেছে। গণতন্ত্রের কথা বলেন আপনারা। কদিন আগে আপনি গম বিক্রি করছেন $300 বেশি দিয়া, আমাদেরকে চুক্তি দিয়ে গম বেচছেন $300 চুক্তি দেয়া। আপনি আবার বলে আমেরিকা বড় মহান দেশ। ভাই স্বাধীনতার মধ্যে থাকেন, আপনি গম নিয়ে কথা করেন না, আপনি স্বাধীনতার মধ্যে থাকেন। এবার থামেন স্বাধীনতা নিয়ে থাকেন। ওকে এবার আপনাকে বলি, আপনি বলছেন ভাই আমি কি বলবো? ওকে বলেন, আপনি আক্তার ভাইয়ের কথার জবাব দেন। ভারত কি করছে স্যার? দেশটা স্বাধীন হওয়ার পর ওই বছরেই 72 সালে শান্তি বাহিনী বানাইছে। আমার সার্বভৌমত্বর হুমকি স্বরূপ অদ্যাবধি সেই সমস্যা সমাধান হয় নাই। পিসিডিএফ, ইউপিডিএফ সব ভারতের করা। আমাদের 30,000 লোক কম বেশি মারা গেছে, বাঙালি সহ, সেনাবাহিনী, আর্মি। কই কোনো রাজনীতিবিদ তো কথা বলেন নাই? এই আক্তার সাথে কোনোদিন বলেন নাই ভারতের
ভারতের বিরুদ্ধে? বলে না, ভারত আমাকে বলবে না, একটা বলবে দেখা, না। একটা জিনিস দেখাক ভারত আমার জন্য এই উপকার কাজটা করছে। আর স্বাধীনতা নিয়ে কথাই বলেন, যেহেতু যুদ্ধ করছেন সম্মান করি, যারা জীবন দিছে মহান আল্লাহর কাছে বলি বেহেশত নসিব করুন, আমাদের জন্য জীবন দিছে। আমাকে Okay. বলেন তো স্যার, আমরা 7.5 কোটি, আমরা 7.5 কোটি এক জাতি, এক জায়গায় থাকি, আর ওই পশ্চিম পাকিস্তানের 4 জাতি মিলে 5.5 কোটি বিশাল জায়গা নিয়ে থাকে। আমার বলেন তো স্যার, কেন আমি স্বাধীন হবো? পাকিস্তান তো আমরা করছি ভারত থেকে বাঁচার জন্য। ওকে, হাসিন ভাই এবার আপনাকে বলি, আপনি জানতে চাইছেন এবং আক্তার ভাইয়ের কথার আমি জবাব দেই। আক্তার ভাই বা ভারতীয়রা ওনাকে আমি বলি, উনি বারবার বলতে চাচ্ছে ভারত সাহায্য করে। ভারতে বাংলাদেশের যত রিফিউজি আশ্রয় নিছিল, 2/3 রিফিউজিকে ভাই নিজে জানেও না অথবা জানতে চায় না। আর একটা কথা তার বলতে হবে, সময় আমরা সময় দিছি, এখন যখন আমরা রেসপন্ড করতেছি, আক্তার ভাইয়ের পাশে একটা ফোন আছে, ভারতীয় হাই কমিশন ফোনে কয় যে কবরা এই কথাটা কইতে দিও না, তুমি কথা কন্টিনিউ করো। আক্তার ভাই বোধ ওইটা করে। ভাই একটু থামেন, আপনার পাশে কি প্রণয় ভার্মার একটা রেড ফোন আছে নাকি ভাই? একটু থামেন। ওকে, আমি বলি, যারা বাংলাদেশে বলে যে ভারত আমাদেরকে উপকার করছে, বাংলাদেশের যত শরণার্থী ভারতে আশ্রয় নিছে তার 2/3 কে আনা হয়েছে নেপাল থেকে এবং সিকিম থেকে। এবং এটা ওই আক্তার পাশে যে আমি কইছি না, প্রণয় কইতেছে আক্তার ভাই সত্য কেউ নিতে পারে না। জীবনে কোনোদিন শুনছেন মেজর আখতারুজ্জামান কথার থেকে উঠা যায়? এর অর্থ কি জানেন? শিকব তুমি আসল গোড়ায় হাত দিতেছো কেন? শিকব তুমি আসল গোড়ায় হাত দিতেছো কেন? কথা কই, এই আক্তার ভাইয়ের মতো মুক্তিযোদ্ধারা ভারতে গেছে এবং এই মুক্তিযোদ্ধাদের গ্রুপ গেছে। আক্তার ভাই তো মিলিটারি অফিসার ছিল, ওনারা গেছে গ্রুপে। এখানে আবার আরো একটা ব্যবসায়ী গ্রুপ আছে, যেমন কাদের সিদ্দিকী গেছে। কাদের সিদ্দিকী ওইখানে গ্রুপে মুক্তিযোদ্ধা কয়জন নিয়ে আসছে, মুক্তিযোদ্ধার উপরে আবার ভাতা দিত। আপনি কি জানেন কাদের সিদ্দিকী ওইখানে 10,000 মুক্তিযোদ্ধার ভাতা তুলছে? কাদের সিদ্দিকিরে আর ওই কিশোরগঞ্জের ফজল পাগলারে এটা নিয়ে আমি জিজ্ঞাসা করার পরে দুইজনেই, আক্তার ভাই তো চেয়ার সাইডে উঠে দাঁড়িয়ে তবু আমার সাথে বসে কথা কইতেছে মহব্বতের জন্য। ফজল পাগলাকে বলাইছে, তখন কইছে 10,000 মুক্তিযুদ্ধ তুই পাইছিস কই? আসলে কাদের সিদ্দিকির সাথে সে টাইনা মাইনা 180 জন লোক নিয়ে গেছিল। 180 জন লোকরে দেখাইয়া ভারতীয়দের কাছ থেকে সে 10,000 মুক্তিযোদ্ধার ভাতা উড়াইছে। কে? কাদের সিদ্দিকী। আবার খেতাব দিছে বঙ্গবীর, চেটের বীর। সেও আবার আত্মসারের মতো বলে এই দেশকে আমি স্বাধীন করছি, তুমি আমার ঘরে বাস করো। এই ক্ষেত্রে খালি মেজর আক্তার ভাই একলা না, কাদের সিদ্দিকীও এই কথা কয়, অথচ এখানকার বলায় 186 জন দিয়ে 10,000 মুক্তিযোদ্ধার ভাতা উঠাইছে। নাম্বার 1। কারণ নাম্বার 2 তে আসেন, ভারত আন্তর্জাতিক ভাবে ইনক্লুডিং জাতিসংঘ এবং পৃথিবীর বিভিন্ন দাতা গোষ্ঠীদের কাছ থেকে টোটাল $1.7 বিলিয়ন ফরেন এইড তোলা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। আর মুক্তিযুদ্ধের পিছনে ভারত টোটাল খরচ করেছে 336 মিলিয়ন। বাকি টাকা আক্তার ভাইয়ের মহানুভব ভারত রেখে দিছে, এখন পর্যন্ত দেয় নাই। হাসিন ভাই 7.5 লক্ষ কম্বলের কথা কইছে, 7.5 লক্ষ কম্বল। মুজিব কইছে আমার কম্বল কই? কেন জানেন? ভারত 3.5 কোটি রাখছে এটাই। এখন অন্য একটা কথা ভাই, ভারত তো ওই দেশ কোভিডের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে, ওই মাদারচোদ বেশিরা টুকে দেওয়ার পরে ওই মেডিসিন দেয় না। বাংলাদেশে কইছে আমরা মেডিসিন প্রডিউস করতে পারতেছি না, কিন্তু ওই বেশা ভারত প্রতিটা হেরা ফিজিতে ডেলিভার করছে, মরিশাসে ডেলিভার করছে, বাংলাদেশে মেডিসিন দেয় নাই। আর এরপরেও বাংলাদেশে বসে ভারতের পূজা করার জন্য আমার আক্তার ভাইরা রেডি। ভাইদের জন্য রানা দাস গুপ্তের মতো
পোলা কয় এই দেশে ভারত আসবে, এই মতো মানুষদের প্রিভিলেজ পাইয়া গোবিন্দচন্দ্র প্রামাণিকের মতো লোক দাঁড়ায় বলে বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাক। এই আক্তার ভাই দুদিন পরে বলবে যে ভারতের কাছে আমরা কৃতজ্ঞ, বাংলাদেশের আর দরকার কি? আরো একটা কথা, এরা কি করে এই ভারত নিয়ে যারা এই গল্প ফাঁদে, তারা কি করে জানেন? আলোচনার পাঠ থাকে। আমি জানি না আমার ভাই মেজর আক্তার এই কথাগুলো বলার সময় সে ভুলে যায় কিনা। উনি প্রচন্ড শিক্ষিত একজন মানুষ, প্রচন্ড রুচিবান উদার মনের একজন মানুষ আমার ভাই মেজর আক্তার, কিন্তু আমি জানি না মেজর আক্তার কথার মধ্যে খেই হারায়া ফেলায় কেন। উনি তোমার বড় ভাই, আপনি কি জানেন আমি ওনার কথা শুনি? হাসিন ভাই আপনি শুনলে কিন্তু অবাক হবেন, আমি ওনার অনেক কথা শুনি, অনেক চমৎকার কথা বলে। কিছু কিছু সাবজেক্টে আমার মনে হয় আমার ভাইয়ের পাশে একটা ফোন আছে, ওই ফোনের মধ্যে হয় অমিত শাহ আছে নতুবা প্রণয় ভার্মা আছে। আমি এই বিষয়টাকে ক্লিয়ার করব, 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রিয়াঙ্কা গান্ধীর কথায় একটা জিনিস নিট অ্যান্ড ক্লিয়ার। উত্তর ভাই বলছে প্রিয়াঙ্কার তো জন্মই হয় না। এখন তার ভাই কথার জবাবে আমি যদি বলি, আজকের যেই শিশু বাংলাদেশে জন্মাইছে 10 বছর পরে স্বাধীনতার কথা, মেজর আক্তার এবং আমার চেয়ে ওই শিশু বেশি জানবে, কারণ তার স্টাডি বেশি, তার রিসার্চ বেশি, তার অ্যাক্সেস তথ্যের উপরে, তথ্য ভান্ডারের উপরে আপনার আমার চাইতে বেশি। সো প্রিয়াঙ্কা গান্ধী দাদির সম্পর্কে, নিক্সন সম্পর্কে যে কথা বলছে প্রচন্ড লজিক্যাল। আর আরেকটা কথা, একটা ফরেন পলিসি এক্সিকিউশনের জন্য আমার ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জন্য রিচার্ড নিক্সনকে বাস্টার্ড বা আমেরিকাকে বাস্টার্ড আমরা বলতেই পারি, ফাইন। কিন্তু রাজনৈতিক আলোচনায় যদি ফরেন পলিসি নিয়ে আলাপ আলোচনা করেন তাহলে আমাদের এই বাস্টার্ড, হারামজাদা এগুলো আর গ্রহণযোগ্য হবে না। কারণ কি, আমেরিকা একটা ফরেন পলিসি মেনটেন করে। আমেরিকার সব ফরেন পলিসি কি প্রো বাংলাদেশি? অফকোর্স না। আমেরিকান ফরেন পলিসি কি প্রো ইন্ডিয়ান সব সময়? না। আক্তার ভাই আমেরিকান এমবাসিতে উনি অ্যাক্সেস ছিল, অনেক ভালো অ্যাক্সেস ছিল। এই আক্তার ভাইকে আমি ইনভাইট করব, এবং এখানে অনেক লোকজন আছে লাইভে আমার কথা শুনতেছে। আজকের অনুষ্ঠানের পরে 1972 সাল থেকে আজ অবধি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আমেরিকান কন্ট্রিবিউশন কি আর ভারতের কন্ট্রিবিউশন কি, এটি একটু বিচার করেন। এবং আমি যদি আক্তার ভাইরে বলি, আক্তার ভাই এটা কি জানেন? আক্তার ভাই কি করবে জানেন? ওই যে সন্তোষ শর্মা আছে না কালবেলার, ভারতের কথা কইলেই কয় কি আমি এগুলো জানি না। কিন্তু আমি যদি আবার এই তাত্ত্বিক অর্থ ডাটা নিয়ে তার সামনে ধরি যে 1972 সাল থেকে আজ অবধি আমেরিকান ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন বাংলাদেশে কতটা আর ভারতের কতটা, এর কোনো জবাব নাই। হাওয়েভার, ওকে, হাসিন ভাই আপনার কি কোনো কিছু অ্যাড করার আছে এই বিষয়টায়? আমরা আলোচনাটা শেষ করব। আক্তার ভাই বা হাসিন ভাই আপনার, ওকে, জি, ওকে, হাসিন ভাই আপনি কি কিছু বলবেন? আক্তার ভাই বলবে, তারপরে আমরা আলোচনাটা শেষের দিকে যাব। ভাই ভারতের, আমি বললাম তো, আপনি দেখাইতে পারবেন না কোন একটা ভালো কাজ ভারত বাংলাদেশের জন্য করছে। এখন পর্যন্ত আমরা সোজা হইতে পারি নাই ভারতের জন্য, এবং আমরা সমালোচনা করতে পারি, এখন তো করতেছি। আক্তার স্যারকে আমি জিজ্ঞেস করতেছি, আমি দেখে লজ্জায় বা মাথা নিচু হয়ে যায়, কেন আমি স্বাধীন হইলাম, পাইলামটা কি, লাভটা কি? এই গল্প তো শেখ মুজিবুর সাহেবেরা শোনাইছেন, আওয়ামী লীগ শোনাইছেন, আমরা আর্মি অফিসাররা ইন্ডিউস হয়েছি যেহেতু বাঙালি। সমস্যাটা কোথায়? পাকিস্তান থেকে অধিকার নিতে পারে নাই কেন? দোষ কার? রাজনীতিবিদদের। কারা ছিল রাজনীতিবিদ? আজকে এখন আমি বলি একটা ফাইটার বিমান পাকিস্তান দিবে, খুশিতে কত কত, আর ওই বিমান তো আমার ছিল, আমার থাকার কথা। এই পরমাণু বোমা তো আমার থাকার কথা। আমি 7.5 কোটি, ওরা 4 জাতিতে মিলে 5.5 কোটি। দোষ কার? দোষ আমাদের নেতা। এখনো সেই নেতারা গাদ্দারি করতেছে। ধন্যবাদ ভাই, আমি একটু বলবো না। ওকে, আক্তার ভাই প্লিজ। 71 সনে আমাদের নেতা ছিল নুরুল আমিন, 71 সনে আমাদের নেতা ছিল মোনায়েম খান। এটা কি আমার ভাই জানেন কিনা জানি না। 71 সময় বাংলাদেশের শেখ মুজিব বলে কোনো জিনিস ছিল না, তাহলে অনেক পরে শেখ 69-68-তে শেখ মুজিব ছিল না। অনেক বড় নেতা ছিল মনি সিং, অনেক বড় নেতা ছিল ওই যে ওই আমাদের
নাজিমউদ্দিন, অনেক বড় ছিল সবুর খান, অনেক বড় নেতা ছিল ফজলুল কাদের চৌধুরী। এদের তুলনায় শেখ মুজিব সেকেন্ড গ্রেড নেতা ছিল, সেকেন্ড গ্রেড, 68-69 সেকেন্ড গ্রেড ছিল। তো ওই নেতারাই তো এখন দেখি বড় বড় দল করে দেশপ্রেমিক দল হয়ে গেছে। ওই সময় তো অনেক বড় নেতা ছিল। 52 সনের কথা বলছেন, আওয়ামী লীগ জন্ম হয়েছে 56 সনে, তো 52 সনের দায় দায়িত্ব আওয়ামী লীগকে দেন কেন? ছাত্রলীগ ৪৪ সালে হয়েছে ভাই, ছাত্রলীগ ৪৪ সালে হয়েছে। 47 হয়েছে, আওয়ামী লীগ জন্মটা কবে ছিল দেখেন না ভাই আওয়ামী লীগের কথা বাদ দেন, আওয়ামী লীগ তো ভাসানি বানাইছিল আওয়ামী মুসলিম লীগ। আপনি ছাত্রলীগের দিকে তাকান ভাই, আপনি না ছাত্রলীগে ছিলেন? আক্তার ভাই কি ছাত্রলীগে ছিলেন? জীবন হাতুড়ি ছিলাম না, জীবন হাতুড়ি করিনি আমি, জীবন হাতুড়ি করিনি আমরা। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। শুনেন, ভারতের বিরুদ্ধে দিল্লিতে দাঁড়ায় কথা বলছি, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আই টু আই কথা বলছি। বুঝছেন না, এখানে কথা বলছি, কাজে এগুলো নিয়ে আমাদের কথা বলে লাভ নাই। আমাদেরকে ভারত বিরোধী বানাতে হবে না, ভারতের পক্ষে বানাতে হবে না। না ভাই, না ভাই, না ভাই, আপনি যে মুহূর্তে বলেন যে ভারতের কাছে আমি কৃতজ্ঞ, ওই মুহূর্তে আপনি বাংলাদেশের বিরোধিতা করেন। 100 বার বলেন, কিন্তু আমি ভারতের কাছে কৃতজ্ঞ। আমার 71-এর মুক্তিযুদ্ধে সাহায্য করার ভাই, আপনাদের এই কৃতজ্ঞতা বাংলাদেশের ক্ষতি করে। আপনি গালি দেন, আপনি মুখ দিয়ে গালি দিবেন, আমি তো সেই গালির জন্য আমি তো আমার অবস্থান পরিবর্তন করতে হবে না। হ্যাঁ, আমি যে কথাটা বলছি, আজকে আপনি আমেরিকান সাহায্যের কথা বলছেন, আমি আপনাকে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আগামী সপ্তাহে আসেন, বসি। আমি গত 50 বছরে আমেরিকানরা আমাদেরকে কি দিয়েছে, কি নিয়েছে। ভারত আমাদেরকে শুধু নিয়েছে, ভারত দেয় নাই, স্বীকার করি, 100 বার স্বীকার করি। কিন্তু আমেরিকানরা আমাদের কি দিয়েছে, কি নিয়েছে, আমি গত এই 50 বছরে প্রতি বছর হিসাব আপনাকে দিব। আগামী শুক্রবার দিন বসেন, কথা বলেন, আমি ওয়ান করে করে দিব কোনটাতে আমাকে দিয়েছে এবং কোথা থেকে নিয়েছে। আমি ভারতের এজেন্ট না ভাই, আমি ভারতীয়। ভারত আমার দেশ, ভারত আমার দেশ। আমি আলাদা। এই যে আজকে এই হাসিনুরা বলতেছে আমার দোষ, এটা আমার দোষ। আমি কেন ভারত ভাগ করলাম? আমি ভারতীয়, ভারত আমার। আপনাদের মতো লোকদের কারণে আজকে ভারত ভাগ হয়ে আমরা ছোট্ট একটা দেশ হয়ে। ভাই 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 ভাই, মুসলমানদের অধীনে ছিল। মেজর আক্তার, মেজর আক্তার, মেজর আক্তার, আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনার কথার মধ্যেই আপনি কন্ট্রাডিক্ট করছেন। একদিকে আপনি বলতেছেন ভারত আমাদেরকে কিছুই দেয় নাই, আমি স্বীকার করলাম। এরপরে অন্য দেশ, আমেরিকা আমাদের শত্রু, কি দিছে না দিছে ওইটা নিয়ে আমি কথা বলবো সামনে শুক্রবারে। ভাই আমেরিকা তো শত্রু, এটা তো আপনি বইলাই দিচ্ছেন, আর আর হিসাব করবেন কি? আমার সাথে বসবেন, আপনি কথা বলবেন, ফাইন, কিন্তু ভারত কিছু দেয় নাই, এটা মাইনা নিছেন। এরপরে আবার গর্বের সাথে বলেন আমি ভারতীয়। কি আমার অরিজিন কি? আমার অরিজিন কি? আমার অরিজিন কি? আমার অরিজিন বাংলাভাষী, আমার অরিজিন বাংলাভাষী, তো আমার অরিজিন বাংলা হচ্ছে পার্ট। ভাই 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 ভাই, আপনি কি এখন হেরোডাটাস বলতে চান? ইউ আর নট হেরোডাটাস, ইউ আর নট হেরোডাটাস। হেরোডাটাস বলছি না, আমি বলছি আমার। আমি যে কথাটা বলতেছি, হোয়াই আর ইউ আইডেন্টিফাইং ইয়োরসেলফ? ও আমি ভারতীয়। আমি ডাকি নাকি কোন জায়গায়? বাংলাদেশ করতে আসলাম, আমি বাংলাদেশ করতে আসলাম, বঙ্গ করতে আসলাম। কথা কই ভাই, আপনার আব্বার নাম মোহাম্মদ সালাম, আর আমার বাবার নাম আব্দুল কালাম। সালাম আর কালাম কোন এক যুগে ছিল, খ্রিস্টান ছিল, ওই পয়সা আছে বসে থাকবেন কেন? খ্রিস্টানদের আসি নাই, খ্রিস্টানদের আসছে ইউরোপিয়ানরা। আপনি কি আপনার কি হরিবল কইতে ইচ্ছে করে ওই জন্য বয়ে থাকেন? আমি নাই, ইচ্ছা করেন, আমি অস্বীকার করবো কি করে? ভাই 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 ভাই, আপনি যে বাড়িটায় ঢাকা, ফর এক্সাম্পল, আপনি যে বাড়িটায় বাস করছেন, এইটার মালিক 200 বছর আগে অন্য একজনও ছিল, তখন আপনি তার নামে পুজো করেন বয়ে বইয়া? না, সেটা তো 200 বছর আমার দাদা ছিল। 200 বছর আগে তো আমার এই বাড়ির দাদা ছিল, আমার সে আমার দাদা ছিল। ভাই ভাই ভাই, বছর আগে অন্য তো ছিল না। আমি ভাই, আমার পর থাকে, আমার পর দাদা যদি 200 বছর আগে বাড়ির মালিক থাকে, তাহলে কি হবে? আমি যে কথাটা ভাই,
আমি আমি আপনার রিফিউজি কইতেছি না, আমি আপনার আজকের আপনার সাথে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। ঐতিহাসিক এবং কৃষ্টি এবং কালচার নিয়ে যদি আপনি আত্মেক ভাই কথা বলতে যান, কেউ 20 থেকে 30 দুইটা ডেকেডকে মানুষ জানে, দুইটা যুগকে মানুষ টেনে আনে, তার আগে কেউ যায় না। কিন্তু আপনি কি করছেন? কেন বললাম আক্তার ভাই আজকের আপনাকে যে আর ইউ ক্লেমিং দ্যাট ইউ বিকাম দ্য নেক্সট কিং অফ হেরোডাটাস? একটা কারণে কোন যুগে বাল আমরা ভারতীয় আছিলাম, এটা দিয়ে কে পুটকি কামড়ায় ভাই? ও ভারতীয় মায়ের বাপ কিরপোলারা রেল লাইনের উপরে হাঁটে আর ধর্ষণ করে, ওই কিরপোলা আমি ভারতীয় কেন হইতে যাব? ভাই ভারত রাষ্ট্র আর ভারত এক জিনিস না। ভাই আমি এখন এখানে ভাই আক্তার ভাই আপনি এখানে কেন এখন ভাই আপনি এখন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতেছেন? আপনি কেন এখন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেন? এখানে আপনি সাধারণ মানুষের মতো কথা বললে কেমন হবে? ভারত রাষ্ট্র, ভারত এক জিনিস না। না ভাই, ভারত হচ্ছে খানকি, ওইটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নাই। বাংলাদেশিদের জন্য ভারত রাষ্ট্রকে বলেন খানকি, এই জন্য তো আমেরিকা খানকি, এই জন্য তো বলতে হয় আমেরিকা খানকি, বিকজ আমেরিকা ইজ ওয়ান নেশন। আমি বলি আমেরিকা খানকি রাষ্ট্র, খানকি আমেরিকানরা তো আমেরিকা ইউনাইটেড স্টেট বলতে হয়, কারণ অনেক খানকিরা আমেরিকা স্বীকার করে না। অরিজিনাল আমেরিকা রিফিউজিরা গেছে ভাই, গেছে, ওই অরিজিনাল নামটা আমেরিকানদের যাদের কোনো ভাত নাই জায়গা নাই ওই আমেরিকান নামটা ব্যবহার করতেছে। আমরা লজ্জা করা উচিত আমেরিকান নামটা ব্যবহার করা। আপনারা তো সব গেছেন, আক্তার ভাই এখন একটা কথা, 2 দিন আগে আপনি যখন কইছেন, আপনি 2 দিন আগে তখন বলছেন that you are not genuine। আক্তার ভাই 2 দিন আগে আপনি বলছেন, 2 দিন আগে আমার টক শোতে আপনি বলছেন, 2 দিন আগে আমাকে বলছেন আমরা আমেরিকার সাথে একত্রে কাজ করতে চাই, ব্যবসা করতে চাই, টিকে থাকতে চাই, বড় দাদার সাথে থাকতে চাই। আপনার আসল চেহারা বাইরে আসলো, আসলে ইন্ডিয়ার দালাল হয়ে বাইরে আসছেন ভাই। আপনার ভাষায় বলতে হয়, আপনি আমার পি মারবেন আর আমি আপনার কথা হা করবো। কই আপনি তো করলেন না সাহায্য, করলেন না তো, সাবধানে বললেন না সাহায্য করবো। আমি একটা কথা বলি, সাহায্য করবেন, পি মারবেন আর আমি আপনার সঙ্গে সঙ্গে আসবো না। ওকে, না এখন আপনাকে আমি বলি আক্তার ভাই, মানুষকে বিভিন্ন আলোচনায়, আজকের আলোচনায় ভারতের প্রতি যে আপনার এত সিম্প্যাথি বা উদারতা আমি কিন্তু জানতাম না। আজকের আপনি ভারতের প্রতি যে আপনার এত উদারতা, এবং আন্তরিকতা, ভারতের প্রতি যে আপনার এত নিংড়ানো ভালোবাসা আমি কিন্তু জানতাম না। ওকে ভাই, আমাদের আলোচনাটা আজকে শেষ করতে হবে, আমি এতটুকু জানি, আমি জানতাম না আমার ভাই মেজর আক্তার ভারতের প্রেমে এতটা ইমোশনাল, আমি জানতাম না। ওকে, আমি একটু বলবো ভাই একটা এরশাদের সময় আমাদের বিশাল একটা দুর্যোগ ছিল। ওই সময় সি এঞ্জেল নামে একটা অপারেশন করেছিল আমেরিকা। আমাদের যে ম্যাপ ছিল খুব বাজে আমলে, ব্রিটিশ আমলে ম্যাপ, একদম মডার্ন ম্যাপ জাহাজ থেকে প্রিন্ট করে আমাদের দিচ্ছে। এই দুর্যোগের সময় আমেরিকা কিন্তু কাছাকাছি ছিল, চলে এসে সাহায্য করছে। আর কেউ তো করে নাই, আর করছিল ইরাক, অন্যান্যরা তো করছে, বাট ওই তড়িৎ সাহায্যটা এরা তো আপনি পয়সা দিয়ে কুলাইতে পারবেন না, মূল্যায়ন করতে পারবেন না। কর্নেল হাসিন, আপনাকে আমি বলি, আমি মেজর আক্তারের এগুলো কই হিসাব দিয়া কোনো লাভ নাই, কারণ মেজর আক্তার ব্লাইন্ড। আপনার আমি বলি মেজর আক্তার ব্লাইন্ড, আমি তার এইটা বুঝাইতেছিলাম। আমি আপনাকে বলি হাসিন ভাই, আপনার কথার জবাবে আমি বলি, আমি একবার চিন্তা করছি ইন্ডিয়ান ওশেনে 7 ফ্লিট পাঠাইয়া কেন সেখানে স্টপ করা হয়েছে। মানে ফিলিপিন্স থেকে 7 ফ্লিটকে ইন্ডিয়ান ওশেন পর্যন্ত আইসা ওইখানে ফালাইয়া রাখা হয়েছে। আমি এটা নিয়ে চিন্তা করতেছিলাম এটা কেন হয়েছে। তো এখানকার স্টেট ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, পেন্টাগন, বেশ কিছু সিনিয়র অফিসারদের আমি একদিন কংগ্রেসে আলোচনায় গেছি। এটা ছিল সাব কমিটির একটা হিয়ারিং, ফরেন পলিসিতে সাউথ ইস্ট এশিয়ান বিষয়ক আলোচনায়। আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা তো ভারতের স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছো, কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইতেছি
তোমরা ফিলিপিন্স থেকে 7 ফ্লিট কি ইন্ডিয়ান ওশনে পাঠাই ওইখানে চুপ করায় খাড় করায় রাখছো, এটা কি ছিল? আপনি কি জানেন তাদের একেবারে ওপেন আমার দিকে তাকায় বলছে পাকিস্তানিদের ওই মুহূর্তে বলদ বানানো আর নিউট্রালাইজ করা ছাড়া এর বাইরে আর কিছু করার ছিল না। এখন মেজর আক্তারেরা এগুলো খুঁজবে না, এগুলো জানেও না। একটা কথা কই, ভারতে যখন বলা হইলো তুমি কি রোহিঙ্গা প্রবর্তনের পক্ষে ভোট দিবা, কয় না আমি অ্যাবস্টেইন করব। অর্থাৎ অ্যাবস্টেইন করার অর্থ হইতেছে জাতিসংঘ এটাকে বলে যে তুমি মত দিলা। ওই ভারত হইছে আমাদের আক্তার ভাইয়ের বন্ধু। একটা কথা মনে রাখেন, আমেরিকাকে যখন পুশ করা হইলো যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে ফালাইতেছে, তুমি কি এই মুহূর্তে এটার মধ্যে পার্টিসিপেট করবা? রিচার্ড নিক্সন, বাইজিনিও ব্রেজনেস্কি এবং রিচার্ড নিক্সন তারা বলছে তাহলে 7 ফ্লিট মুভ করাইলা কেন? বলছে ইট ওয়াজ অব্লিগেটরি টু শো সাম সাপোর্ট ফর পাকিস্তান বাট উই হ্যাড জিরো ইন্টেনশন, কারণ ওইখানে হেল্ড আপ করায় রাখছে, ওখান থেকে 7 ফ্লিট আর মুভ করায় নাই। আর আমাদের বাংলাদেশি সদু নাখান্দা তুর্কির মধ্যে গুরাখা লোকজনরা দাবি করে এই ভারত তো আমেরিকা তো আমাকে বিরুদ্ধে 7 ফ্লিট পাইছিল। চুপ করানিরা বাল জানে আর বালের কথা কয়, আর বাংলাদেশের টক শোতে বৈশা টেবিল চাপড়ায়। এনিওয়ে, আজকের আমাদের সাবজেক্টটা শেষ করতে পারলাম না ভাই, আর আলোচনা শেষ হবে না, এখন প্রায় 1 ঘন্টা 50 মিনিট আমরা সেম কনভারসেশনটা কন্টিনিউ করব। হাসিন ভাই কি কালকে ফ্রি আছেন রাত্র 10:30? থাকবো ইনশাল্লাহ। ওকে, আক্তার ভাই ফ্রি আছেন কালকে 10:30? আমি তো আপনার জন্য সারা জীবনে ফ্রি। আলহামদুলিল্লাহ ভাই, বাংলাদেশি। I love my brother Major Akhtar. I love my brother Major Akhtar. ওকে ভাইয়া, তো ইনশাল্লাহ আগামীকালকের আমরা কথা বলবো। আগামীকালকের আমাদের একটা কথা, আমি 3-4টা সাবজেক্ট একত্রে তো, আর বিশাল সাবজেক্ট, ছোট সাবজেক্ট নেই, এগুলো এই আলোচনা একদিন এগুলো হয় না। তো ঠিক আছে ভাই, মেজর আক্তার ভাই আপনি 10 সেকেন্ড পাবেন, হাসিন ভাই আপনি 10 সেকেন্ড পাবেন, এবং আমিও 10 সেকেন্ড পাবো, কারণ এই 30 সেকেন্ড, আধা মিনিট 1 মিনিটের মধ্যে আমরা আজকের আলোচনাটাকে কনক্লুড করি। মেজর আক্তার, ইউ আর ফার্স্ট। Every action has equal and opposite reaction. এটা একটা বিখ্যাত ফর্মুলা ফিজিক্সের। আপনি যে কথাগুলো বলবেন ঠিক তার জবাব যদি সমান সমান না দেওয়া হয়, তা মানুষ মনে করবে যে জবাবটা সঠিক হলো না। মানে আপনি 10টায় গালি দিয়ে দিয়েছেন, আমাকে তো 11টায় গালি দিয়ে দিতে হবে। আমি গালিগুলো উচ্চারণ করছি না। এতক্ষণ যতজন লোককে আপনি ভারতের পক্ষে যাওয়ার জন্য গালি দিয়েছেন, আমি তার চেয়ে একটা বেশি গালি আপনাকে দিয়ে বললাম যে ভারতের পক্ষে যাওয়া ছাড়া বাংলাদেশের মানুষের কোনো বিকল্প নাই। যদি কেউ আমাদের উস্কায় দিতে চায় তাহলে আমরা সিকিমের ইতিহাস শুনতে বলবো, যদি কেউ আমাদের উস্কায় দিতে চায় তাহলে আমরা ইউক্রেনের ইতিহাস শোনার চেষ্টা করব, যদি আমরা আমাদের কেউ উত্তেজিত করতে চায় তাহলে ইরান, ইরাক এবং ওই লিবিয়ার উদাহরণ শিখতে চেষ্টা করবো। তারপরেও যদি আমাদেরকে আরো কেউ উস্কাতে চায় তাদেরকে আমি হামাসের কথা বলবো, সিরিয়ার কথা বলবো, জর্ডানের কথা মনে করিয়ে দিব। তারা উস্কায় দিয়ে আমাদের সর্বনাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কে আপনি বন্ধুত্বের কথা গত 6 মাস ধরে বলে আসতেছি, আপনার সঙ্গে বারবার বলে আসতেছি, ভারত যদি বিরুদ্ধে যদি আমাকে দাঁড়াইতে হয় তাহলে আমাকে অবশ্যই আরেকটি পরাশক্তি লাগবে। সেই পরাশক্তি যদি আমেরিকা আমাদের পক্ষে হয় তাহলে আমেরিকাকে আসতে বলেন, আমেরিকান আমাদের পাশে দাঁড়াইতে বলেন। কিন্তু আজ পর্যন্ত আমেরিকা আমাদের পাশে দাঁড়ায় না, কথায় কথায় আমার উস্কায় দিচ্ছে। অথচ আবার ভারতের সঙ্গে তাদের সখ্য অনেক বেশি গভীর, ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব অনেক বেশি নিবিড়। আর আমরা কিছু পেঁয়াজ খাওয়া মুসলমান, আমরা বুঝি না সেটা। আমরা ইসলামকে 12টা বাজায় দিছে, ইসলামিক নামক রাষ্ট্র শেষ করে দিছে। আজকে আমাদের তুরস্কের এরদোগান ট্রাম্পকে নমস্কার করতে হয়, তার বউ পাঠায় দিয়ে গিয়ে তার গদি রক্ষা করছে, সেটাকে অন্যায় চোখে দেখে না, আর আমাদের উস্কায় দিচ্ছে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য। আমরা এই খুব শক্তিশালী। কর্নেল হাসিন অপারেশন ইগলস এর কথা কি বলে সি এঞ্জেলস কথা বলছেন। সি এঞ্জেলস অপারেশনটা হয়েছিল 1992 সালে। আমাদের 91 ক্ষমতায় আসি এপ্রিল মাসে জলোচ্ছ্বাসের পরে বিএনপি আমলে এটা এতে আসছে। স্বাভাবিকভাবে
বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ম্যাপ তৈরি করার অবস্থা তখন আমাদের কাছে ছিল না, কিন্তু তাদের কাছে স্যাটেলাইট ম্যাপ ছিল। এখন যেমন গুগলের কাছে আছে, আপনার বাড়ির পায়খানাটা কোথায় আছে সেটাও আপনি ঢাকায় বসে দেখতে পারবেন, এবং আপনার পায়খানায় কেউ ঢুকছে কিনা এইটাও আপনি দেখতে পারবেন। কিন্তু আজ থেকে 40 বছর আগে বাংলাদেশে গুগল ছিল না, এগুলো ছিল না। তখন এই ম্যাপগুলো আমেরিকা ছিল, আমেরিকা কোনো দয়া করে নাই, টাকা পয়সার বিনিময়ে দিয়েছে। দেখেন আমেরিকা কি করেছে, অ্যাঞ্জেলের সময় আমরা দেখছি। আমি আমেরিকানের সঙ্গে 1970 সনে যখন জলোচ্ছ্বাস হয়েছিল ওই আমাদের পোস্টাল বেডে, আমি তখন আমেরিকান রিলিফ টিমে 1 মাস কাজ করেছি আমেরিকান আর্মির সঙ্গে অ্যাজ এ স্টুডেন্ট অফ জগন্নাথ কলেজ। আমরা 24 জন ছেলে, 12 জন আমরা মুসলমান, এই টিপু মুন্সি ছিল, আমরা ছিলাম 12 জন, আর ছিল 12 জন ইসলামিয়া আগাখানি, 24 জন মিলে আমরা ছিলাম। আমেরিকাকে আমরা সেই 70 সন থেকে চিনি, তাদের সঙ্গে উত্তরপ্রদেশ জড়িত। আপনি বইয়ে কি লিখবেন, আপনি কি দেখবেন, আমরা দেখেছি তো তৎকালীন সময়ে আমেরিকানের ধমকের চুটে, সরি রাশিয়ানদের ধমকের চুটে আমেরিকানদের 7th ফ্লিট ঢুকতে পারে না বাংলাদেশ। এটা এত খাতিরা হয় নাই, এত খাতির আলাপ হয় নাই, এত খাতিরা বন্ধ হয় না। আপনি যত ইতিহাস পড়ে, বই পড়ে, গুগল পড়ে আপনি যত বক্তব্য দেবেন, আমরা তো গুগলের তো কর্তা আমরা দেখেছি। যাই হোক, আমি আপনার কালকে আলোচনা করব, আমি বলবো, কথা বলবো। দেখেন আমি পরিষ্কার বলতে চাই, ভারত আর ভারত রাষ্ট্র এক জিনিস নয়। ভারত ইজ এ সাবকন্টিনেন্ট, সেই সাবকন্টিনেন্ট আমি এশিয়ার একটা অংশ, আমার অরিজিনাল আফ্রিকান, আমরা সেখান থেকে আসছি, আমাদের অরিজিনাল সেখানে আসছে। এরপর তো আমরা বিভিন্ন সময় ইমিগ্রেন্ট আসছে আমাদের দেশে কাবলিরা আসছে, আমাদের দেশে ইরানিয়ানরা আসছে, আমাদের দেশে আরাবিয়ানরা আসছে, আমাদের দেশে তার্কিরা আসছে। এখানে একটা মিক্সড ব্লাড হয়েছে, যেটা আমরা মুসলমান হয়েছি, আমাদের 1000 বছরের ট্রেডিশন এটা। কিন্তু এর আগেও তো আছে, আমরা তো আমাদের সভ্যতা 5000 বছরের সভ্যতা, সেখানে আমরা কি কাজে আমরা সেটা বলছি। আমি আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে, আমি আমেরিকান জনগণের বিরুদ্ধে না, আমি ভারতের রাষ্ট্রের বিরুদ্ধে, আমি ভারতের বিরুদ্ধে না। ভারত আমার অরিজিনাল, এই দেশটা ভারত, সে আফগানিস্তান থেকে নিয়ে আপ টু মায়ানমার পর্যন্ত, ইভেন মালয়েশিয়া পেনিনসুলা পর্যন্ত একসময় ভারত ছিল, ভারত ছিল। সেই ভারতের আমরা আজকে পাকিস্তান বলেন, আজকে পুরো আফগানিস্তান বলেন, এটা একসময় ভারত ছিল। আজকে আজ শেষে আমি এই কথা বলছি, আমরা যারা প্রো বাংলাদেশি আসেন আমরা বাংলাদেশটাকে বাঁচাই, আমাদের রিস্ককে পাঠায় না, বাংলাদেশের ঝুঁকির মধ্যে পাঠায় না। আমরা সিকিমের ইতিহাস জানি, 47 সনেও সিকিম স্বাধীন ছিল, আমরা কিন্তু 75 সনে সেই সিকিম বাধ্য হয়েছে চলে যেতে। আজকে যদি বাংলাদেশে একটা বিভেদ সৃষ্টি করা যায় মুক্তিযোদ্ধা বিরোধী, তাহলে খুব স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধারা যদি হেরে যায় তারা ভারতে আশ্রয় নেবে, এটা মনে রাখেন। এবং আশ্রয় নিলেই ভারত বাংলাদেশে ইন্টারফেয়ার করার সুযোগ পাবে। মুক্তিযোদ্ধাদের উপর যদি আঘাত করতে যান, আপনি বুঝেন শেখ হাসিনাকে আশ্রয় নিয়েছে, আগামী যদি দিনে শেখ হাসিনাকে বাংলাদেশে যদি অ্যাকোমোডেট না করেন, তাহলে আগামী দিনে আমাদের স্বাধীনতা নষ্ট করবে ইন্ডিয়ানরা। ধন্যবাদ। ওকে, হাসান ভাই এবার আপনি কনক্লুড করেন প্লিজ। আমি স্যারের সাথে আসলে চরম দ্বিমত করি। মুক্তিযুদ্ধকে আমরা কখনো মানে বিভেদ করতে কোনো স্কোপই নাই। আমি যেভাবে 47কে ভুলি না, 71কেও আপন করে নেই, রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, যাই হোক স্বাধীন হয়েছে, এরা আমাদের আপন। একইভাবে 24, কিন্তু শেখ হাসিনাকে যদি আমরা অ্যাকোমোডেট করব, এই দুঃসাহস যেন ভারত না দেখায়। পরিষ্কার এই দিন শেষ, 24 শিখাই দিছে। শেখ মুজিবুর শেখের বংশ যারা আছে ভারতে, কেউ আসবে না, বিচার হবে, বিচার নিয়ে বাড়াবাড়ি করে ভারত ছিন্ন বিচ্ছিন্ন হবে, পরিষ্কার। 7 সিটার থাকবে না। আপনি হাসতে পারেন স্যার, আমি হাসি না, আমি সত্য কথা বলি। আমি ফিল্ডের লোক, আমি তৃণমূলে থাকার লোক। আমাদের সৎসাহস নাই বলে আমরা আরাকান সমস্যার সমাধান করতে পারি নাই। আমার জন্য 3 মাসের সময়, আরাকান সমাধান করে দিব। আমরা তাকাই থাকি, ওই দরকার নাই। নিজের কোমরে সোজা হয়ে দাঁড়াই আমরা। এই ছাত্ররা আমাদের শিখাইছে, যেটা আপনারাও শিখাইতে পারেন নাই। আবু সাইদ যেটা শিখাইছে আপনারাও শিখাইতে পারেন নাই। আমি এর চেয়ে বেশি কিছু কথা বলবো না, আগামীকাল কথা বলবো ভাই। অশেষ ধন্যবাদ। ওকে, কর্নেল হাসিন, মেজর আক্তার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি 10 সেকেন্ডের মধ্যেই কনক্লুড করব এবং আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। একটা কথা,
আমি যদি কোন একটা আলোচনায় যদি পররাষ্ট্র বিষয়ক পুঁথিগত আলোচনা করতে চাই, সেক্ষেত্রে যুক্তি তর্কে অনেক সময় মানুষ আসবে না, বলবে কি এটা তো ইরেলেভেন্ট হইলো। কিন্তু লজিক্যালি যদি এটাকে আবার অ্যাপ্রোচ করা হয়, ওই ব্যক্তি আবার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে তারপরে আলোচনা শুরু করে, সাবজেক্ট একটু কন্ট্রাডিক্টরি হয়, দ্বিচারিতা হয়। ভারত বাংলাদেশের শত্রু, আমরা বাংলাদেশের যারা বসবাস করি তারা কেউই ভারতীয় না। আমি যদি মেজর আক্তারের কথার পক্ষটাকে এভাবে নিতে যাই যে পুরাটাই ভারত রাষ্ট্র এবং ভারত, উনি যেভাবে ব্যাখ্যা করেছে, আমার মনে হয়